এইচএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা বৃত্তের 7 নম্বর লেকচার নিয়ে চলে আসছি এবং আজকে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, তো তোমরা একটু জয়েন করে নাও, তোমাদের একটু টাইম দিয়ে নিই। আমি একটু আগেই চলে আসছি। আমি দেখতেছি রিজু তালুকদারকে। ওয়ালাইকুম সালাম ভাই, আমি ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? সিফাতকে দেখতে পাচ্ছি, মৃত্তিকা মাইশা। হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আজকে একটু আগে আসছি যাতে তোমাদের সাথে একটু 2-1 মিনিট কথা বলা যায়। বৃত্তের 6টা লেকচার ভালো করে দেখছো কে কে? টাইমকে দেখতে পাচ্ছি। আমার চোখে কি হয়েছে ভাইয়া? আমার চোখে একটু প্রবলেম হয়েছে। নয়ন দাস, কি জানি করছিলে তুমি? নয়ন, নাহিদুল হুসেইন, আল রাফি। ওকে, যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম সালাম। নয়ন, এগুলো নিয়ে কোনো টেনশনের দরকার নাই। আমরা আমরা ভাই ভাই, দুশ্চিন্তার কারণ নাই। ঠিক আছে, বড় ভাইদের সাথে দুষ্টমি করেছিলাম, আবার বলে কি বড় ভাইদের সাথে দুষ্টমি করেছিলাম। রিমা আক্তার, কুইক কুইক জয়েন করে ফেলে আজকে। ঐশী হালদার, অরণ্যজিৎ, অরণ্যজিৎ বর্মন, সাকিব হাসান, রুবাইয়া জাহান, অনামিকা সাত্তার, ফারহানা। আজকে 2 মিনিট ফার্স্ট পড়ানো শুরু করি নাই তো, আমি আসছি এখানে। অন্তর মাহাতো, দেখছো কিন্তু সরলরেখা না করায় সব ম্যাথ পারতেছো না। অসুবিধা নেই ভাইয়া, তুমি যখন সরলরেখা করবা তারপরে আরেকবার যখন বৃত্তটা রিভিশন দিতে যাবা তখন ওই যে ম্যাথগুলো পারতেছো না এখন ওই ম্যাথগুলো ট্রাই করো। ঠিক আছে, আমি সিক না ভাই, আমি ঠিকই আছি, চোখে একটু প্রবলেম হয়েছে। আরেকটা ম্যারাথন ক্লাস চাই ভাই। এইসব ম্যারাথন ক্লাস টাস এখনকার স্টুডেন্ট চায় না। এখনকার স্টুডেন্ট চায় হচ্ছে সংক্ষিপ্ত ক্লাস, রিলস এর মতো 30 সেকেন্ডের একটা ক্লাস। ঠিক আছে ভাই, এখন পোলাপানের ধৈর্য শক্তিও কম, কনসেন্ট্রেশন করার ক্ষমতাও কম, ফোকাস ধরে রাখতে পারে না। 30 সেকেন্ডের একটা ক্লাস হবে ম্যাথ, তারপরে 30 সেকেন্ড স্ক্রল করলেই ফিজিক্স ক্লাস চলে আসবে, এরপর 30 সেকেন্ডের পর স্ক্রল করলেই বায়োলজি ক্লাস চলে আসবে। এইভাবে যদি 30 সেকেন্ডের একটা করে ক্লাস হইতো, স্টুডেন্টদের জন্য ফোকাস করাটা অনেক সহজ হতো। হ্যাঁ, বদরুল হাসান, ক্লাস করার পর করতে পারি কিন্তু পরে ভুলে যাই ভাই। পরে তো ভুলে যাবাই, যাবা না কেন? জিনিস তো ভুলে যাওয়ার জন্যই। তো পরে আস্তে আস্তে ভুলে যাবা, আবার যখন তুমি পরীক্ষার আগে রিভিশন করবা তখন মনে পড়ে যাবে আর কি। হ্যাঁ, আবার তুমি ভুলে যাবা, আবার যখন পরীক্ষার আগে রিভিশন করবা তখন আবার মনে পড়বে। এইভাবেই চলে আর কি। যে কোনো কিছুই তুমি যখন করার পরে ছেড়ে দিয়ে অন্য কিছুতে সুইচ করবা তখন আগেরটা আস্তে আস্তে ডে বাই ডে গ্র্যাজুয়ালি ভুলতে থাকবে। ঠিক আছে, বাট আবার একটু রিভিশন দিলেই দেখবা যে তুমি আবার সবকিছু মনে পড়তেছে। এই জন্য আমি সবসময় রিভিশন দেওয়ার জিনিসটাকে খুবই গুরুত্ব দিই। আর রিভিশন দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা নোট খাতা তৈরি করা, যাতে অ্যাকচুয়ালি কি হয়, একটা চ্যাপ্টার আমি প্রথমে একবার পড়ি, এরপর যতবার পড়ি ততবার কিন্তু আসলে রিভিশন দিই। তো পড়বো একবার, রিভিশন দিব বারবার। তো রিভিশন বারবার দিব, এই বারবার যে কাজটা আমাকে করতে হবে সেই কাজটা যাতে আমি সহজে করতে পারি, এই জন্য প্রথমবার পড়ার সময় আমি যদি আরেকটু কষ্ট করে একটা নোট খাতা বানায় ফেলি, তাহলে এই রিভিশন দেওয়ার প্রসেসটা অনেক সহজ হয়ে যায়। তোমরা তো ভাই আসলে কথা শুনো ঠিকই, পাত্তা দাও না। ভাবো যে কাকে না কাকে ধরে নিয়ে আসছে কি না কি সব বলতেছে, তো পাত্তা দেওয়ার কি আছে? মাই লাইফ মাই চয়েস। ঠিক আছে, সমস্যা নেই। আজকে বৃত্ত শেষ হয়ে যাবে। তোমাদের অনেকেরই একটা ইয়ে ছিল যে বৃত্ত কেন শেষ হচ্ছে না, এত ফালতু একটা লেকচার এতদিন ধরে করার কোনো মানেই নেই। তাদের জন্য সুখবর, আজকে বৃত্তের শেষ ক্লাস, আজকে এই বৃত্ত শেষ হয়ে যাবে। ঠিক আছে, বই থেকে ম্যাথ করা কখন শুরু করবো? রুবাই জাহান, ওয়েট ওয়েট, আসি তো, আমি যাই নাই তো, ক্লাসটা শেষ করি, বলবো বলবো। হ্যাঁ, আগের 2টা ক্লাস বাকি আছে, তাহলে কি এই ক্লাস করব না ভাইয়া হুসেইন? তুমি আগের বাকি 2টা ক্লাস করে দেন এই ক্লাসটাতে। ঠিক আছে, এই টাইমটা তুমি হচ্ছে আগের ক্লাসটা করো, সিরিয়ালি আসো।
তাহলে তোমার জন্য সুবিধা হবে। আপনার মতো করে আজ পর্যন্ত কেউ বুঝায় নাই ভাই, আমার মতো করে আর কেউ বুঝাবে না, আমিও আর বুঝাবো না। আমিও ঠিক করছি পরের বার থেকে এইচএসসি 27 ব্যাচ থেকে আমিও আসলে অন্যদের মতো করে বুঝাবো, যাতে করে আমাকে নিয়ে অনেক অ্যাপ্রিসিয়েশন পোস্ট আসে। না, এত কন্টেন্ট এখন দিয়ে আসলে লাভ নেই। স্টুডেন্টরা দেখে না যে কি কন্টেন্ট তারা পাচ্ছে, তারা জাস্ট দেখে যে ঠিকঠাক বুঝতেছে কিনা। হ্যাঁ, অল্প অল্প সময় ব্যয় করে ঠিকঠাক বোঝা যায় কিভাবে। হ্যাঁ, আমি বাসায় পড়বো না, স্টাডি করবো না, হ্যাঁ জাস্ট সহজ সহজ কয়েকটা জিনিস পড়বো, ঠিক আছে। এটাই এখন পাবলিক ডিমান্ড। জুনায়েদ, তিন বিন্দুগামী সমীকরণে জিএফসি নির্ণয় করার জন্য কি প্রতিস্থাপন করা লাগবে? অনেকভাবেই করা যায় ভাইয়া। প্রতিস্থাপন করতে পারো, প্রতিস্থাপনই ম্যাক্সিমাম করে। অপনয়ন করতে পারো, বজ্রগুণ করতে পারো, নির্ণায়কের সাহায্যে করতে পারো, ম্যাট্রিক্সের সাহায্যে করতে পারো, ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, আগের ক্লাস না করলে কি বুঝবো ভাইয়া? এটা আশা করা উচিত না। আগের ক্লাসটা আগে 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 করবা, দেন পরের ক্লাসটা করবা, সিকোয়েন্সিয়ালি করবা। হ্যাঁ, আমিও ঠিক করছি ভাই, পরের বার থেকে যখন তোমাদের যারা ইমিডিয়েট জুনিয়র, যারা এবার এসএসসি পরীক্ষা দিয়ে সামনে এইচএসসি আসবে, তখন আমিও কন্টেন্ট নামাই দিব, এত কন্টেন্ট পড়াবো না, বৃত্ত 5 ক্লাসে শেষ করে দেবো। অন্তিম করিম ভাই, আমার চোখে একটু প্রবলেম হয়েছে, খুলে গেছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা পড়া শুরু করি। হ্যাঁ, আমরা তাহলে শুরু করি। আজকে হচ্ছে বৃত্তের শেষ ক্লাস, লাস্ট লেকচার। তো আমরা টার্গেট নিব যে হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে যাতে আমরা ক্লাসটা সুন্দর করে শেষ করতে পারি। ঠিক আছে, ওকে। তোমাদের মনে অনেক দুঃখ, অনেক কষ্ট যে সৌরভ ভাই এত পড়ায় কেন। আজকে যাতে আমরা 1.5 ঘন্টায় শেষ করতে পারি, ঠিক আছে। আসো, দেখো আমাদের কতটুকু পড়া হয়েছে। এই 20 নাম্বার টাইপ পর্যন্ত পড়া হয়েছিল গত ক্লাসে, আমরা বৃত্তের সাধারণ যা পড়ছিলাম। আজকের ক্লাসে আমরা এই 6টা টাইপ পড়ব। এই 6টা টাইপে আজকে ক্লাসটা শেষ হবে। প্রথম টাইপটা হচ্ছে টাইপ নাম্বার 21, জ্যা কর্তৃক বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, এটা একটা বৃত্ত, এই বৃত্তের এইটা একটা জ্যা, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। খুব ভালো করে খেয়াল করো তো, এই জ্যায়ের প্রান্ত বিন্দু দুইটা, জ্যায়ের প্রান্ত বিন্দু দুইটার সাথে যদি কেন্দ্র যোগ করি, তাহলে এই জ্যাটা কেন্দ্রে একটা কোণ তৈরি করছে। দেখতেছো, কেন্দ্রে কিন্তু এই কোণটা তৈরি করছে। এই কোণটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এই কোণটা আমরা কি করব, বের করবো। এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র। ওকে, এই কেন্দ্রে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা আমরা এখন বের করব। ওকে, তা কাজ করি, কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব আঁকি। কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকলাম। কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে ভাইয়া? কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে করে সমদ্বিখণ্ডিত। তাহলে এখান থেকে আমি এই জ্যাটার উপর একটা লম্ব আঁকলাম, এটা কি ভাইয়া? এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে জ্যাটা কি হইলো? সমদ্বিখণ্ডিত হইলো। তাহলে এতটুকু যদি আমার এক্স হয়, তাহলে এতটুকু হবে হচ্ছে এক্স, জ্যাটা সমদ্বিখণ্ডিত। ঠিক আছে, এখন আসো, এই যে এই লেনটা, এই লেনটা কিন্তু ভাই বৃত্তের ব্যাসার্ধ আর। এই লেনটা বৃত্তের ব্যাসার্ধ আর। আচ্ছা ভাইয়া, আমাকে বলো তো, এই কোণটা, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ দেখতেছো তুমি, এই যে সমকোণী ত্রিভুজটা দেখতেছো, হ্যাঁ, বাম দিকে সমকোণী ত্রিভুজটা, ডান দিকেও একটা হয়েছে, বা দিকেও একটা হয়েছে, বা একটা নিয়ে কাজ করলেই হয়। এই যে এই সমকোণী ত্রিভুজটার এই থেটা কোণের সাথে যদি তুমি সাইন অনুপাতটা নাও, থেটা কোণের সাইন অনুপাত যদি নাও, তুমি লিখতে পারো সাইন থেটা ইকুয়ালস টু কি? লম্ব বাই অতিভুজ। সাইন থেটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে অতিভুজ কি ভাইয়া? অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাকে বলো তো,
এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা আসলে কোনটা? এই সমকোণী ত্রিভুজটার অতিভুজটা আসলে কোনটা? আমাকে একটু বলতে পারবা কমেন্টে? এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা আর লম্ব কোনটা? হ্যাঁ, অতিভুজ হচ্ছে আর। এই যে দেখো সমকোণী ত্রিভুজটা আমি যদি চিহ্নিত করি ও এ বি, এ বি হচ্ছে জ্যা, এটা হচ্ছে সি বিন্দু, তাহলে দেখো ও এ সি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, এই সমকোণ হচ্ছে এইটা সি কোণটা, এটার বিপরীত বাহু আর হচ্ছে তোমার অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, উপরে হচ্ছে লম্ব। এখন বলো তো লম্ব কোনটা? লম্ব কোনটা? লম্ব কোনটা ভাই? ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের যে কোণটা নিয়ে কাজ করা হচ্ছে সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর সেই কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। এখানে এইটা হচ্ছে ভূমি, ওসি হচ্ছে ভূমি, আর লম্ব হচ্ছে এসি, এসি বা এক্স। ঠিক আছে, আমি যদি আরো ডিটেইলে লিখি তাহলে লম্ব হচ্ছে ভাই এসি, লম্ব হচ্ছে এসি, আর হচ্ছে অতিভুজ হচ্ছে এও। এই ও এ সি সমকোণী ত্রিভুজে, ও এ সি সমকোণী ত্রিভুজে সাইন থিটা সমান কি হবে? লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এও। এখন আসো, এখন আসো, খুব ভালো করে দেখবা। এসি, এসি মানে কি ভাইয়া? এসি মানে হচ্ছে জ্যা, এসি মানে হচ্ছে এতটুকু, এতটুকু কত? এক্স, এতটুকু হচ্ছে এক্স। আর থেটা মানে হচ্ছে আর হচ্ছে এই এও মানে কি? এও মানে হচ্ছে আর, এটা হচ্ছে আর। ঠিক আছে, ওকে, খুব ভালো করে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি লব আর হরকে 2 দিয়ে গুণ করি। লব আর হরকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে টোয়াইস এক্স, আর এটা হচ্ছে টোয়াইস আর। আমি 2 দ্বারা গুণ করে, লব আর হরকে 2 দ্বারা গুণ। ঠিক আছে, এখন বলো তো টোয়াইস এক্স মানে কি? টোয়াইস এক্স মানে হচ্ছে, টোয়াইস এক্স মানে হচ্ছে এতটুকু এক্স, এতটুকু এক্স। টোয়াইস এক্স মানে হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য, টোয়াইস এক্স মানে হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য। বাংলায় কনভার্ট করার জন্য এই কাজটা করছি। আমি যে কোনো সূত্রকে বাংলায় ট্রান্সলেট করি, তাহলে আমার মনে রাখা সুবিধা হয়। জ্যায়ের দৈর্ঘ্য মানে হচ্ছে টোয়াইস এক্স। আমাকে কেউ বলতে পারবা যে টোয়াইস আর মানে কি? টোয়াইস আর মানে কি? কেউ বলো তো। সানজিদা, এসি প্লাস বিসি। আচ্ছা ঠিক আছে, টোয়াইস এক্স মানে হচ্ছে এসি প্লাস বিসি। হ্যাঁ, জ্যার দৈর্ঘ্য। আর টোয়াইস আর মানে হলো বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধের দ্বিগুণ মানে হচ্ছে বৃত্তের ব্যাস, মানে হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। ঠিক আছে, তাহলে এটা সাইন থেটার ভ্যালু হচ্ছে এটা। থেটার ভ্যালু কি? থেটার ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স, সাইনটা ডান দিকে নিয়ে গেলাম, বাম থেকে ডানে নিয়ে গেলাম, জ্যার দৈর্ঘ্য, জ্যার দৈর্ঘ্য বাই বৃত্তের ব্যাস। ঠিক আছে, এখন আমাকে বলো তো ভাইয়া, এই যে এবি জ্যাটা, এবি জ্যাটা বৃত্তের কেন্দ্রে কি থেটা কোণ তৈরি করছে নাকি টু থেটা কোণ তৈরি করছে? হ্যাঁ দেখো তো, এটা যদি থেটা হয় তাহলে এটাও কি থেটা না? এটাও তো থেটা। তাহলে এই টোটাল কোণটা কি হবে? টোটাল কোণটা হচ্ছে থেটা প্লাস থেটা মানে টু থেটা। এবি জ্যা কর্তৃক বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে টু থেটা। উৎপন্ন কোণ কত? টু থেটা। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি, টু থেটা সমান হচ্ছে 2 সাইন ইনভার্স, সাইন ইনভার্স জ্যার দৈর্ঘ্য বাই বৃত্তের ব্যাস, জ্যার দৈর্ঘ্য বাই বৃত্তের ব্যাস। এটাই হচ্ছে ফর্মুলাটা। ঠিক আছে, এই টু থেটার সমান যদি আলফা ধরে নেই, মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে আলফা সমান হইল টু থেটা, আলফা সমান টু থেটা। ঠিক আছে, এটাই হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা কি? যে কোনো একটা জ্যা কর্তৃক বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের ফর্মুলা হচ্ছে 2 সাইন ইনভার্স জ্যার দৈর্ঘ্য ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস। তাহলে এটাকে আমরা এখন একটা ফর্মুলা হিসেবে মনে রাখবো, 2 সাইন ইনভার্স জ্যার দৈর্ঘ্য ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস। ঠিক আছে, বুঝছি তো আমরা সবাই?
2 থিটা, ভেরি গুড। 7। লম্ব রেখা কোনটা ভাইয়া? থিটার বিপরীত বাহু এক্স হচ্ছে লম্ব। হ্যাঁ, যে কোনো সমকোণী ত্রিভুজের থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। ওকে, তাহলে 2 সাইন ইনভার্স জ্যা এর দৈর্ঘ্য বাই বৃত্তের ব্যাস। এখন আমাকে বলো 5 একক দীর্ঘ একটা জ্যা এত বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করে? 5 একক দীর্ঘ একটা জ্যা এত বৃত্তের কেন্দ্রে ধরো আলফা কোণ তৈরি করে। আলফা সমান কি? আলফা সমান 2 সাইন ইনভার্স, উপরে কি জ্যা এর দৈর্ঘ্য, নিচে হচ্ছে ব্যাস। জ্যা এর দৈর্ঘ্য কত ভাইয়া? 5 একক, উপরে হচ্ছে 5। আমি একটু লিখি তাহলে, জ্যা এর দৈর্ঘ্য ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস। ঠিক আছে, তাহলে 2 সাইন ইনভার্স 5 একক দীর্ঘ জ্যা, তাহলে জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে 5 একক। আর এই বৃত্তটার ব্যাসার্ধ কত বলতো? বৃত্তটার ব্যাসার্ধ কত? এটাকে কি তুমি 6 স্কয়ার লিখতে পারতা না? তাহলে বৃত্তটার ব্যাসার্ধ তো 6, তাহলে ব্যাস কত? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল, 2 ইন্টু 6। এটাই আনসার। কারা কারা বুঝছি একটু সি লিখে জানাই দেই, সি ফর ক্লিয়ার। 5 একক দীর্ঘ একটা জ্যা এত বৃত্তের কেন্দ্রে এত কোণ তৈরি করে। ঠিক আছে, বুঝছি সবাই? ওকে, এবার দেখো এক্সাম্পল 2। 5 একক দীর্ঘ একটা জ্যা কোনো বৃত্তের কেন্দ্রে π/2 কোণ তৈরি করলে বৃত্তটার ক্ষেত্রফল কত? তোমরা কি জানো যে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বৃত্তের যে ক্ষেত্রফল বের করতে বললো, এই বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা জানো? বৃত্তের ক্ষেত্রফল যদি এ হয়, এরিয়া এ হয়, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার। হ্যাঁ, তোমরা যখন ইন্টিগ্রেশন পড়বা, ফার্স্ট পেপারে আছে, তখন তোমরা হচ্ছে এই ক্ষেত্রফল কেন পাই আর স্কোয়ার হইলো এটার এক্সপ্লেনেশনটা পাবা। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, আমরা কি জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ যদি আলফা হয়, আলফা সমান 2 সাইন ইনভার্স জ্যা এর দৈর্ঘ্য ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস। হ্যাঁ, জ্যা এর দৈর্ঘ্য কি হবে? 5 একক দীর্ঘ একটা জ্যা, তো উপরে জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে 5 একক ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস কত ভাইয়া? বৃত্তটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ব্যাস হবে হচ্ছে টোয়াইস আর। ব্যাস হবে টোয়াইস আর। ওকে, আর আলফার ভ্যালু কি হবে ভাইয়া? আলফার ভ্যালু হবে π/2, কারণ এই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণটা তো π/2, তাহলে আলফার জায়গায় আমি তো এখানে π/2 লিখতেই পারতাম। ঠিক আছে, তাহলে আলফা সমান 2 সাইন ইনভার্স জ্যা এর দৈর্ঘ্য বাই বৃত্তের ব্যাস। এখন এই 2টা এই পাশে নিয়ে আসি, π/4 ইকুয়ালস টু সাইন ইনভার্স 5/2 আর। সাইন ইনভার্সটা যদি বাইরে নিয়ে আসি, তাহলে এটা হবে সাইন π/4। সাইন π/4 ইকুয়ালস টু 5/2 আর। তোমরা কি কেউ জানো যে সাইন π/4 এর ভ্যালু কত? সাইন π/4 মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির ভ্যালু জানো তোমরা? 1/√2। ঠিক আছে, ওকে, 1/√2 ইকুয়ালস টু 5/2 আর। খুব ভালো করে দেখো, আমি যদি বজ্রগুণ করি, 8টা এই পাশে নিয়ে আসি, 5√2/2। ঠিক আছে, ওকে, তাহলে এখান থেকে আর সমান পাচ্ছি, ওকে, এটাই থাক। এটা হচ্ছে আর, হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ। আর হচ্ছে ব্যাসার্ধ, টোয়াইস আর হচ্ছে ব্যাস। এইবার এই আর এর ভ্যালুটা এখানে বসাই দিলেই কিন্তু আমরা আনসারটা পেয়ে যাই। এত বর্গ একক, এত বর্গ একক। বুঝছি কারা কারা? পাই আর স্কোয়ার, পাই 2 এর উপরে স্কোয়ার করলে হবে 4, এটা হচ্ছে 5×5 = 25, √2 উপরে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, 5×5 = 25, 2 × 50। ঠিক আছে, তার মানে 2 দিয়ে কাটাকাটি করলে 25 25 π/2, 25 π/2। ঠিক আছে, 25 π/2 বর্গ একক।
ওকে, সো কারা কারা ম্যাথটা ক্লিয়ারলি বুঝছো, ফিল করতে পারছো, ক্লিয়ার অ্যান্ড ফেল্ড কারা কারা আমাকে একটু জানায় দাও তোমরা, ঠিক আছে? ওকে, এখানে কিন্তু অ্যাঙ্গেলটা, হ্যাঁ অ্যাঙ্গেলটা যদি কখনো ডিগ্রিতে দেওয়া থাকে মনে রাখবা, হ্যাঁ ডিগ্রিতে দেওয়া থাকলেও সমস্যা নাই, বাট রেডিয়ানে কনভার্ট করে নিলে ভালো হয় আর কি। হ্যাঁ নাহলে ধরো যে এটা 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি হলে এটা হবে 45 ডিগ্রি, তারপরে সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√, সমস্যা হবে না। হুম, দেখো বুঝছি কিনা ঠিকঠাক। তাহলে এই যে হোমওয়ার্কটা দেখতেছো, এই টাইপের হোমওয়ার্ক, একটাই হোমওয়ার্ক দিছি, তোমাদের হোমওয়ার্ক করতে অনেক প্যারা খাইতে হয়, এই জন্য আজকে হোমওয়ার্ক কমাই দিছি, ঠিক আছে? তোমরা বোর্ড হয়ে গেছো, বিরক্ত হয়ে গেছো সৌরভ ভাইয়ের উপরে, যে এত খাটায় কেন লোকটা, এত পড়ায় কেন, তো আজকে কম, সমস্যা নেই, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? টাইপ নাম্বার 22, বৃত্তের স্পর্শজা। কি যা? স্পর্শজা। এই স্পর্শজা বুঝতে, এই স্পর্শজার অঙ্ক করতে গেলে কিন্তু গত ক্লাসের টপিক রিলেটেড আর কি, গত ক্লাসে যারা যারা অ্যাটেন্ড করছো ভালো মতো বুঝছো, তারা তারা এই স্পর্শজাটা সহজেই ধরতে পারবা। যারা গত ক্লাসটা মিস করছো তাদের জন্য কিন্তু এই টপিকটা আর বুঝতে গেলে আগের কন্টেন্টটা একটু দেখে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওকে, দেখো কি বলছে যে স্পর্শজাটা একটু বলি, স্পর্শজাটা কি আসলে। দেখো আগে আমি একটা বৃত্ত আঁকি, বৃত্ত আঁকি, হ্যাঁ এটা একটা বৃত্ত, এটা বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু, এটা হচ্ছে বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু, ধরলাম বিন্দুটা হচ্ছে যে কোনো একটা বিন্দু, হ্যাঁ x1 y1 বিন্দু। এই বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তের উপরে কয়টা স্পর্শক আঁকা যায় বলো তো আমাকে, কয়টা স্পর্শক আঁকা যাবে এই বিন্দুটা থেকে বৃত্তের উপরে? একটা, দুইটা, তিনটা, নাকি কোনোটাই না? দুইটা স্পর্শক আঁকা যাবে, বহিষ্ঠ হইলে দুইটা স্পর্শক আঁকা যায়, আর যদি ভিতরে অভ্যন্তরে থাকে তাহলে কোনো স্পর্শকই আঁকা যায় না, আর পরিধির উপর থাকলে একটা স্পর্শক আঁকা যায়, ঠিক আছে? দুইটা স্পর্শক আঁকা যায়। এই দুইটা যারা যারা মুখস্থ করছো দুইটা, তাদের বলবো ভাই ধরা খাবা অ্যাডমিশনে। যারা যারা বুঝতেছো যে দুইটার বেশি কেন আঁকা যাচ্ছে না, এই যে দেখতেছো, তাদের মনে রাখাটা কোনো কঠিন কিছু না, চোখ বন্ধ করলেই আনসার বলে দিতে পারবা, ঠিক আছে? অনেকেই তিনটা বলছো, হ্যাঁ আসলে কি বলবো, অঙ্ক ভাই মুখস্থের জিনিস না তো ভাই, বুঝো আগে। দেখো এখান থেকে তুমি চাইলেও আরেকটা স্পর্শক আঁকতে পারবা না, তুমি যতই চেষ্টা করো পারবা না, ঠিক আছে? ওকে, দেখো এই স্পর্শকটার সাথে বৃত্তের স্পর্শবিন্দু এইটা, আর এই স্পর্শকটার সাথে বৃত্তের স্পর্শবিন্দু এইটা। এই দুইটা স্পর্শবিন্দু যদি আমি যোগ করি, এই দুইটা স্পর্শবিন্দু যদি আমি যোগ করি, তাহলে আমি যে সরলরেখাটা পাচ্ছি সেটা কিন্তু বৃত্তটার একটা জ্যা। এই স্পর্শবিন্দু দুইটার সংযোগ রেখা কিন্তু বৃত্তের একটা জ্যা। এই জ্যাটার নামই হচ্ছে স্পর্শজ্যা। এই জ্যাটার নাম কি? স্পর্শজ্যা। আদর করে নাম দেওয়া হয়েছে স্পর্শজ্যা। কতটা আদর, আদর নিহিত আছে এই নামটাতে, ঠিক আছে? তো এই স্পর্শজ্যা, এই স্পর্শজ্যার সমীকরণ হচ্ছে টি সমান 0। এই স্পর্শজ্যার সমীকরণ কি? স্পর্শজ্যার সমীকরণ হচ্ছে টি সমান 0। এখন টি কিভাবে বের করে গত ক্লাসে তোমাদেরকে আমি শিখাইছিলাম, হ্যাঁ মনে আছে কার কার? হাত তোলো এবার। স্পর্শজ্যার সমীকরণ, এই জ্যাটার সমীকরণ হবে টি সমান 0, ঠিক আছে? টি কিভাবে বের করে শিখাইছিলাম, বৃত্তটার ইকুয়েশন দেওয়া থাকবে, বৃত্তটার ইকুয়েশন দেওয়া আছে, ধরো x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটা হচ্ছে বৃত্তটার ইকুয়েশন। এখানে x এর জায়গায় বসাইতে হবে এই বিন্দুটা, হ্যাঁ এক্স এর জায়গায় কিভাবে, x² কে আমি লিখবো হচ্ছে x ইন্টু x1, x² কে লিখবো x ইন্টু x1। কিভাবে মনে রাখার টেকনিক সহ আমি গত ক্লাসে শিখাইছিলাম, ঠিক আছে? এই যে শাওনের মনে আছে, জুবাইয়ের মনে আছে, সুমি আক্তার মিমের মনে আছে, ফাইমার মনে আছে, ভেরি গুড। ওকে, তাহলে x² এর জায়গায় লিখবো x ইন্টু x1, y² এর জায়গায় লিখবো y ইন্টু y1, তারপরে 2gx, x এর জায়গায় লিখবো হাফ ইন্টু x প্লাস x1, তারপরে 2fy, y এর জায়গায় কি লিখতে বলছিলাম মনে আছে ভাইয়া? হাফ ইন্টু
ওয়াই প্লাস ওয়াই ওয়ান, ঠিক আছে, তারপরে প্লাস সি ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে আমার স্পর্শজা ডিফিনেশন। অনেকেই এটা দেখে এখন হয়ে গেছো, হয়ে গেছে, যেটা কিভাবে লিখলো সৌরভ ভাই কিছুই বুঝায় না। ভাই গত ক্লাসে বুঝাই দিছি, এখন বলবো ভাই ইনস্ট্যান্ট একটু বুঝাই দেন। ইনস্ট্যান্ট যদি সবই বোঝানো সম্ভব হইতো তাহলে ইনস্ট্যান্ট একটা ক্লাসে আমি বৃত্ত শেষ করে দিতাম, 7টা লেকচার নিতাম না। ঠিক আছে, ওকে। রিপনের প্র্যাকটিস কম হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে হজবরল লাগতেছে। তুমি বাংলাদেশের যত ম্যাথ লেকচার আছে, আমার চেয়ে অর্গানাইজ লেকচার তুমি হাতে গোনা এক একটা পাবা কিনা সন্দেহ। বুঝতে পারছো? সো এটা যদি তোমার হজবরল লাগে ভাইয়া, দ্যাট মিনস তোমার আসলে প্র্যাকটিসে ঘাটতি আছে। তুমি কি নোট করছো, নোট করে পড়তেছো? আমি কিন্তু নোট খাতার উপরে একটা ভিডিও বানাইছি, ইউটিউবে আপলোড করা আছে শিখর চ্যানেল থেকে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, ওকে। তাহলে আসো 6-8 বিন্দু থেকে এই বৃত্তের উপর প্রশ্নটা খেয়াল করো। 6-8 বিন্দু আমাদের অঙ্কে, এই বিন্দুটা হচ্ছে ভাইয়া আমাদের অঙ্কের জন্য এই বিন্দুটা হচ্ছে 6-8 বিন্দু, 6-8 বিন্দু। হ্যাঁ, এই বিন্দুটা থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয় বৃত্তটিকে যে দুইটা বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দু দ্বয়ের সংযোগ রেখার সমীকরণ বের করতে বলছে। দ্যাট মিনস ইনডিরেক্টলি তোমাকে স্পর্শজার সমীকরণ বের করতে বলছে। স্পর্শজার সমীকরণটা কি হবে? t ইকুয়ালস টু 0। তাহলে আমি কি করবো? এক্স স্কোয়ারের জায়গায় লিখবো এক্স ইন্টু 6, এক্স ইন্টু x1, এক্স ইন্টু x1, x1 এর ভ্যালু হচ্ছে 6, y1 এর ভ্যালু হচ্ছে 8, এক্স ইন্টু 6 প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই ইন্টু y1 মাইনাস 25 ইকুয়ালস টু 0। এটা কি হবে? 6x প্লাস 8y মাইনাস 25 ইকুয়ালস টু 0। শেষ। বুঝছি কারা কারা? এক্সাম্পল 2 বলো তো ভাই, এই ম্যাথটা কি আমার করে দিতে হবে নাকি তোমরা পারবা? কমেন্টটা একটু বড় করে দিই। এই ম্যাথটা কি আমার করে দিতে হবে নাকি আমার স্টুডেন্টরা পারবে? ওকে, পারবা, ঠিক আছে, ভেরি গুড। তারপর আমি এক লাইনে আনসারটা লিখে দিই। এক্স স্কোয়ারের জায়গায় লিখবো এক্স ইন্টু 3, দ্যাট মিনস হচ্ছে থ্রাইস এক্স। ওয়াই স্কোয়ারের জায়গায় লিখবো ওয়াই ইন্টু 5, দ্যাট মিনস হচ্ছে 5y। তারপরে 6x এর জায়গায় 6x, এক্স এর জায়গায় লিখবো হাফ। হ্যাঁ, তাহলে 6 আর হাফ কাটা যাবে, 3 ইন্টু এক্স প্লাস x1, x1 এর ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে, প্লাস ওয়াই এর জায়গায় লিখবো হাফ ইন্টু ওয়াই প্লাস y1, 2 আর হাফ কাটা যাবে, থাকবে হচ্ছে ওয়াই প্লাস y1 মানে 5, হ্যাঁ, প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটা এখন তোমরা একটু সিম্পলিফাই করবা। হ্যাঁ, এটাকে একটু সিম্পলিফাই করবা। যেমন এটা থ্রাইস এক্স, এখানে থ্রাইস এক্স, তার মানে আসবে হচ্ছে 6x, এখানে 5y আর এখানে y, ঠিক আছে, এখানে y, তাহলে 5y আর y যোগ করলে আসবে হচ্ছে 6y, ঠিক আছে। আবার দেখো 3 তিরিকে 9 যোগ 5, 9 আর 5 যোগ করলে কত হয়? 9 আর 5 যোগ করলে হয় 14, যোগ 6 হচ্ছে 20। দেখো তো আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। এবার আমি যদি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি, থ্রাইস এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস 10 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের স্পর্শজার সমীকরণ। শর্ত কিন্তু ভাই এই বিন্দুটা অবশ্যই এই বৃত্তের বহিস্থ বিন্দু হইতে হবে। হ্যাঁ, বহিস্থ বিন্দু না হলে কিন্তু তুমি স্পর্শজা পাবা না। ওকে, সিকিউতে এভাবে করবা? হ্যাঁ ভাই, সিকিউতে এভাবেই করবা, সিকিউতে এইভাবেই করবা। যেই ম্যাথ সৌরভ ভাই যেভাবে করাবে ওইভাবেই করবা। ওকে, ঠিক আছে। আগের স্লাইডটা দেখান, এই যে ভাই আগের স্লাইডটা দেখে নাও। আব্দুর রহমান, ক্লাস চলাকালে আমরা ক্লাসের টপিকে মনোযোগ দিব, ঠিক আছে?
আদার্স কোনো ইস্যু যাতে আমাদের মনোযোগে ব্যাঘাত না ঘটে। ওকে? তাহলে হোমওয়ার্ক নিয়ে নাও। এটার একটাই হোমওয়ার্ক রাখছি। অনেক কষ্ট হয় হোমওয়ার্ক সাবমিট করতে। হ্যাঁ? এই কারণে একটা হোমওয়ার্ক। ঠিক আছে? টাইপ নাম্বার 23, বৃত্তের পরামিতিক সমীকরণ। বৃত্তের পরামিতিক সমীকরণ, যেমন এক্সাম্পল 1, হ্যাঁ, একটা বৃত্তের পরামিতিক সমীকরণ এত এত হইলে বৃত্তটার কার্টেসীয় সমীকরণ বের করো। এখানে পরামিতিক সমীকরণ কি, পরামিতিক চলক কি, এগুলা নিয়ে হয়তোবা তোমাদের কারোই ধারণা নাই। তো আমি একটু বলে দিই, তোমরা যখন ডিফারেন্সিয়েশনে যাবা, হ্যাঁ, ক্যালকুলাসে যখন যাবা, তখন এই জিনিসটা তোমাদেরকে পড়ানো হবে। হ্যাঁ, তো আমি একটু ব্রিফ বলে দিই, ব্রিফ বলে দিই। সেটা হচ্ছে যে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চলক থাকে দুইটা। হ্যাঁ, একটা 2 ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থায় চলক কয়টা থাকে? দুইটা। কি কি ভাইয়া? এক্স এবং ওয়াই। তো কখনো কখনো এই দুইটা চলককে তৃতীয় একটা চলকের মাধ্যমে লেখা হয়। কখনো কখনো এক্স আর ওয়াই চলক দুইটাকে তৃতীয় একটা থার্ড একটা ভেরিয়েবলের সাহায্যে প্রকাশ করা হয়। এই তৃতীয় চলকটাকে বলে হচ্ছে প্যারামিটার, বা বাংলায় বলে হচ্ছে পরামিতিক চলক। ঠিক আছে? তো দেখো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। যে একটা বৃত্তের পরামিতিক সমীকরণ টোয়াইস এক্স সমান এত, কমা দিয়ে, আবার এই কমার জায়গায় এবংও থাকতে পারতো, টোয়াইস ওয়াই সমান এত হইলে বৃত্তটার কার্তেসীয় সমীকরণ বের করো। অঙ্কটা করার টেকনিক হচ্ছে, তুমি দেখো এখানে লেখা আছে টোয়াইস এক্স ইকুয়ালস টু এ ইন্টু এটা, তুমি যদি এ দিয়ে গুণ করে দাও, এ কস থেটা মাইনাস এ, তাই না ভাইয়া? তাই তো। এবার আসো তো ভাইয়া, এখান থেকে এ কস থেটার ভ্যালু কত? আচ্ছা, এই মাইনাস এটাকে যদি বাইরে নিয়ে আসো, টোয়াইস এক্স প্লাস এ ইকুয়ালস টু হচ্ছে এ কস থেটা। ঠিক আছে? টোয়াইস এক্স প্লাস এ হচ্ছে এ কস থেটা। একইভাবে তুমি এখান থেকে কি পাচ্ছ? টোয়াইস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এ দিয়ে গুণ করে দিলাম, হ্যাঁ, এ সাইন থেটা প্লাস এ। তুমি যদি এটা বাইরে নিয়ে আসো, টোয়াইস ওয়াই মাইনাস এ ইকুয়ালস টু হচ্ছে এ সাইন থেটা, এ সাইন থেটা। ওকে? এটা হচ্ছে ভাই 1 নাম্বার সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে, খুব ভালো করে দেখো, এখানে এই থেটা হচ্ছে আমাদের পরামিতিক চলক বা তৃতীয় চলক বা প্যারামিটার। এই দুইটা সমীকরণ আমরা তৈরি করছি, 1 নাম্বার এবং 2 নাম্বার। এই দুইটা সমীকরণের মধ্যে এমন ভাবে একটা রিলেশন ঘটাবো যাতে করে এই তৃতীয় চলক থেটা রিমুভ হয়ে যায়। আমাদের টার্গেট হচ্ছে থেটাকে ভ্যানিশ করে দেওয়া। টার্গেট কি? থেটাকে ভ্যানিশ করে দেওয়া। তাহলে 1 আর 2 এর মধ্যে কিভাবে কি করলে থেটাটা ভ্যানিশ হয়ে যায়? এক কাজ করি, 1 নাম্বার সমীকরণকে স্কোয়ার করেন, 2 নাম্বার সমীকরণকে স্কোয়ার করেন, তারপর যোগ করেন, করে দেখেন তো কি হয়। দেখো তো কি হয়। তাহলে কি হবে? আমি 1 নাম্বার সমীকরণের বাম পক্ষ টোয়াইস এক্স প্লাস এ, এইটার স্কোয়ার করলাম। 2 নাম্বার সমীকরণের বাম পক্ষ টোয়াইস ওয়াই মাইনাস এ, এইটাকেও স্কোয়ার করে যোগ করলাম। ইকুয়ালস টু তাহলে কি হবে? এ স্কোয়ার কজ স্কোয়ার থেটা, এ স্কোয়ার কজ স্কোয়ার থেটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। এখন যদি আমি এ স্কোয়ার কমন নেই, তাহলে কি হবে? কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা। এই ভ্যালুটা কি ভাই 1 না? তাহলে থাকলো কি? এ স্কোয়ার, থাকলো হচ্ছে এ স্কোয়ার। আর বায়ে কি থাকতেছে একটু খেয়াল করো, বায়ে থাকতেছে হচ্ছে, এখান থেকে আমি চাইলে 2টাকে কমন নিতে পারি, 2 ইন্টু এক্স প্লাস এ বাই 2। হ্যাঁ, দেখো এখান থেকে যে 2টা কমন নেই, এক্স প্লাস এ বাই 2, পুরাটার উপরে কিন্তু ভাই স্কোয়ার আছে, পুরাটার উপরে স্কোয়ার আছে। ওকে, এখান থেকেও যদি আমি 2 কমন নিই, ওয়াই মাইনাস এ বাই 2, পুরাটার উপরে কিন্তু ভাই স্কোয়ার আছে। আমার মনে হয় অ্যালাইনমেন্টটা একটু বুঝতে হয়তো অনেকের প্রবলেম হতে পারে, যাদের মনোযোগটা একটু কম আছে।
এইটা হচ্ছে এইটা, ঠিক আছে? ওকে, এটা তো 1, এই ভ্যালুটা তো হচ্ছে 1, তো জানি আমরা না? ওকে, এখন দেখো এখানে 4, এটা হচ্ছে 4 এক্স প্লাস এ বাই 2 হোল স্কোয়ার প্লাস 4 ওয়াই মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। উভয় পক্ষকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, এটা লিখতে পারি এক্স প্লাস এ বাই 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বাই 4। উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করলাম, ইকুয়ালস টু কি হবে? এ স্কোয়ার বাই 4। উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ। দেখো তো বুঝছি কারা কারা? এটা কি একটা বৃত্তের ইকুয়েশন না? বৃত্তের হাসিনা খালেদা রওশন ফর্মুলা শিখাইছিলাম, ওই ফর্মুলায় পড়তেছে না? তাহলে আমাকে বলো তো এখানে কোথাও থেটা আছে? থেটা নাই, এটাই হচ্ছে আনসার। এটা হচ্ছে বৃত্তের কার্তেসীয় সমীকরণটা আমরা পেয়ে গেছি। এখন বলো তো এই বৃত্তটার কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? কে ঠিকঠাক বলতে পারে? আমি এখন দেখবো এই বৃত্তটার কেন্দ্র কত, হ্যাঁ, ব্যাসার্ধ কত? সেজুতি আফরিন, বুঝতে পারছো, ভেরি গুড। এখন বলো তো ভাই, কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এ বাই 2, ভেরি গুড। এই এ স্কোয়ার বাই 4 কে আমি চাইলে কিন্তু এইভাবে লিখতে পারতাম যে এ বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে কেন্দ্র হচ্ছে, কেন্দ্রের ভুজ হচ্ছে মাইনাস এ বাই 2, কোটি হচ্ছে এ বাই 2, আর ব্যাসার্ধ হচ্ছে এ বাই 2, ঠিক আছে? তাহলে কেন্দ্র হইল কত? কেন্দ্র হইল মাইনাস এ বাই 2 কমা এ বাই 2, আর ব্যাসার্ধ হচ্ছে এ বাই 2। মজা না অঙ্কগুলা? তাহলে এই ম্যাথটা, এত কমা এত বিন্দু সমূহের সঞ্চার পথ দ্বারা নির্দেশিত বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ বের কর। হ্যাঁ, আগেরটার মতোই, এইটাকে তুমি এক্স ধরবা আর এটাকে তুমি ওয়াই ধরবা, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে ভাইয়া? এক্স ইকুয়ালস টু থাকবে হচ্ছে 3 cos থিটা প্লাস 1, 3 cos থিটা প্লাস 1, আর ওয়াই ইকুয়ালস টু তুমি পাচ্ছ কি? ওয়াই ইকুয়ালস টু পাচ্ছ 3 sin থিটা প্লাস 2, ঠিক আছে? আমি কি বলছিলাম ভাই, প্যারামিটার বা তৃতীয় চলকের সংজ্ঞায় কি বলছিলাম? এক্স আর ওয়াই দুইটা চলক থাকে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, কিন্তু কখনো কখনো এই দুইটা চলককে তৃতীয় একটা চলকের মাধ্যমে প্রকাশ করা হয়। এই তৃতীয় চলকটাই হচ্ছে প্যারামিটার। তাহলে এখানে দেখো তৃতীয় এক্স আর ওয়াই কিন্তু নাই, এখানে তৃতীয় চলক হচ্ছে থেটা, এই থেটাই হচ্ছে প্যারামিটার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এখন আমার কাজ হচ্ছে এই থেটাটাকে মানে প্যারামিটারটাকে ভ্যানিশ করে ফেলা। ওকে, তাহলে এখন আসো কি করি, এই ওয়ানটাকে বাইরে নিয়ে আসি। এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে 3 cos থেটা, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 3 sin থেটা। ওকে, এবার আমরা যদি দুইটা স্কোয়ার করে যোগ করি, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। ইকুয়েশন দুইটাকে যদি আমরা স্কোয়ার করে যোগ করি, তাহলে কি পাবো? 3 স্কোয়ার কস স্কোয়ার থেটা, মানে একবারে 3 স্কোয়ার পাবো, হ্যাঁ? আর লিখলাম না, দেখো তো বুঝছি কিনা? এটাই হচ্ছে আমার কার্তেসীয় সমীকরণ। আর এই সমীকরণ থেকে কেন্দ্র পাবো, কেন্দ্র পাবো কত? 1,2, আর ব্যাসার্ধ পাবো হচ্ছে, ব্যাসার্ধ পাবো 3 একক, 3 একক। বুঝলে একটু ভাইয়াকে জানায় দাও যে বুঝে গেছো। ওকে, ফাইমা উল্টা লেখছো, স্কোয়ার করে প্লাস, তুমি লেখছো রুট করে প্লাস, ঠিক আছে? সমস্যা নাই, আমি বুঝে নিছি তুমি ঠিকঠাকই লিখছো। ওকে, তাহলে একটা হোমওয়ার্ক, স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে নাও হোমওয়ার্কটা, ঠিক আছে?
ওকে, এবার আগেরটা ছিল পরামিতিক সমীকরণ, এবার হচ্ছে পোলার সমীকরণ। তোমরা কিন্তু যারা সরলরেখা পড়ছো তারা কিন্তু পোলার স্থানাঙ্ক, কার্তেসীয় স্থানাঙ্ক পড়ছো, পোলার সমীকরণ, কার্তেসীয় সমীকরণ পড়ছো কিনা? পোলার থেকে কার্তেসীয়তে কনভার্সন করা, কার্তেসীয় থেকে পোলারে কনভার্সন করা কারা কারা পড়ছো একটু আমাকে কমেন্টে জানাও তো, যারা সরলরেখা পড়ছো। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে? পড়ছো না? হ্যাঁ, তাহলে একটা বিন্দু, এই বিন্দুটার ভুজ আর কোটি, হ্যাঁ, বিন্দুটার ভুজ আর কোটি যদি এক্স কমা ওয়াই হয়, ধরো এই যে একটা বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, ঠিক আছে? তাহলে যারা পড়ো নাই তাদের জন্য বলতেছি, যারা একেবারেই পড়ো নাই তাদের জন্য বলতেছি। তাহলে দেখো, মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব, মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে আর, ওটা কত? আর, হ্যাঁ, আর হইলো কি মূল বিন্দু থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব। আর মূল বিন্দু থেকে এই বিন্দুটার যে সংযোগ রেখাটা, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করে সেটা ধরলাম আমি থেটা। কি ধরলাম? থেটা, ঠিক আছে? এবার আমি দেখো তো এইখান থেকে যদি একটা লম্ব আঁকি এক্স অক্ষের উপরে, তাহলে ভাইয়া এই বিন্দুটার ভুজ হচ্ছে এক্স, তার মানে হচ্ছে এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে এক্স পরিমাণ ডান দিকে আছে, এতটুকু হচ্ছে এক্স। আর বিন্দুটা এক্স অক্ষ থেকে ওয়াই পরিমাণ উপরে আছে, এতটুকু হচ্ছে আমার ওয়াই। তাহলে একটু ভালো করে দেখো তো ভাইয়া, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে তুমি বলতেই পারো আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে, হ্যাঁ, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তারপর বলতে পারো কি থেটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যদিও থেটার মান ডিপেন্ড করে কোন চতুর্ভাগে আছে সেটার উপরে, হ্যাঁ, প্রত্যেকটা চতুর্ভাগের উপর ভিত্তি করে চারটা ফর্মুলাও আছে। ওকে, আবার দেখো এখান থেকে তুমি বলতে পারো যে এক্স এর ভ্যালু, এক্স হচ্ছে আর কস থেটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা থেকে তুমি যে কস থেটার ভ্যালু নাও, কস থেটা সমান কি হবে? ভূমি বাই অতিভুজ। এটা যদি থেটা হয় তাহলে এটা থেটা সংলগ্ন বাহু হচ্ছে ভূমি, আর অতিভুজ তো আর, তাহলে এক্স ইকুয়ালস টু কি? আর কস থেটা। যারা সরল রেখা পড়োই নেই একেবারে তাদের জন্য একইভাবে এই সমকোণী ত্রিভুজ থেকে তুমি যদি সাইন থেটার ভ্যালু বের করো, সাইন থেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আর, ওয়াই বাই আর, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া আর সাইন থেটা, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ফর্মুলা, চারটা ফর্মুলা। ওকে, এখন দেখো কেন্দ্র এত, ব্যাসার্ধ এত হইলে, হ্যাঁ, বৃত্তটার পোলার সমীকরণ বের করতে বলছে। এখন কেন্দ্রের স্থানাঙ্কটা কি কার্তেসীয় স্থানাঙ্কটা কি পোলার স্থানাঙ্ক? ভাই এটা তো অ্যাঙ্গেল, তো এটা ভাই পোলার স্থানাঙ্ক। এই পোলার স্থানাঙ্কটাকে আমার কার্তেসীয় স্থানাঙ্কে কনভার্ট করে নিই চলো। তাহলে ভাই কার্তেসীয় স্থানাঙ্কে কনভার্ট করার ফর্মুলা কি? এক্স ইকুয়ালস টু আর কস থেটা। এক্স ইকুয়ালস টু কি হবে? এক্স ইকুয়ালস টু হবে আর কস থেটা, 2 কস পাই বাই 2, হ্যাঁ, কস আর কস থেটা, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে থেটা, এটা আর, এটা হচ্ছে আমার থেটা, ওকে? আর কস থেটা। এখন বলো তো কস পাই বাই 2, কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে ভাই 0, ঠিক আছে? এবার বলো ওয়াই ইকুয়ালস টু কি? ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থেটা, 2 সাইন পাই বাই 2, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1, তাহলে এটার ভ্যালু হচ্ছে 2। বৃত্তটার কেন্দ্র পেয়ে গেলাম, হ্যাঁ, আর ব্যাসার্ধ বলা আছে কত? √2, ব্যাসার্ধ বলা আছে √2। বৃত্তটার পোলার, ওকে, তাহলে বৃত্তটার সমীকরণ কি হচ্ছে? বৃত্তটার সমীকরণ হচ্ছে, বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, হাসিনা খালেদা রওশন ফর্মুলা, ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। কেন্দ্রের ভুজ হচ্ছে 0, কেন্দ্রের কোটি হচ্ছে 2, আর ব্যাসার্ধ হচ্ছে √2, তার মানে ইকুয়ালস টু 2, ঠিক আছে? √2 স্কোয়ার আর কি, হ্যাঁ, অনেকে আবার বুঝবা না, আমি পুরাটাই লিখলাম √2 স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে এটাকে যদি তুমি a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙাও, ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4
ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 2। সবকিছুকে বাইরে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y, 2টা বাইরে আসলে হয়ে যাবে +2। এখন বলো তো ভাই, এই সমীকরণটা কি কার্তেসীয় সমীকরণ নাকি পোলার সমীকরণ? যারা যারা সরলরেখা পড়ছো বলো দেখি, এটা কার্তেসীয় সমীকরণ নাকি পোলার সমীকরণ? এটা কিন্তু ভাই কার্তেসীয় সমীকরণ, আমাদের বের করতে বলছে পোলার সমীকরণ। তাহলে একটা কাজ করি, এটাকে আমরা আর এবং থেটার মাধ্যমে দেখাবো। এই সমীকরণটাকে নাইম চাচ্চু পড়াইছে, চাচ্চু পড়াইলে তো একদম ক্লিয়ার হয়ে থাকার কথা। তাহলে ভাই এই সমীকরণটাকে আমরা কি করব? পোলারে কনভার্ট করবো, মানে আর এবং থেটার মাধ্যমে প্রকাশ করব। দেখো তো ভাই, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? আর স্কোয়ার। তাহলে দেখো এইটা, এইটুকুর জায়গায় আমি লিখলাম আর স্কোয়ার, ঠিক আছে, -4y, ওয়াই এর জায়গায় আমি লিখবো আর সাইন থেটা, 4r সাইন থেটা +2 ইকুয়ালস টু 0। শেষ। এটা হচ্ছে কার্তেসীয় সমীকরণ আর এটা হচ্ছে পোলার সমীকরণ। আমাদের বের করতে বলছিল পোলার সমীকরণ, সো এটা হচ্ছে আমাদের এই ম্যাথটার আনসার। কারা কারা ভালো মতো বুঝছো, ক্লিয়ারলি বুঝছো, আমাকে একটু কমেন্ট করে জানায় দাও। ঠিক আছে, এনাম ভাইয়া পড়াইছে। ওকে, বুঝতেছি তো নাকি? এই বৃত্তটাকে, এটা হচ্ছে বৃত্তের একটা কার্তেসীয় সমীকরণ, এটার পোলার সমীকরণে প্রকাশ করতে হবে। তোমরাই বলো তো ভাই, এটার আনসারটা কি হবে? এর আনসারটা কি হবে? তোমরা বলবা না আমি করে দিব? বলো তো আনসারটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার জায়গায় আমি কি লিখবো? এতটুকুর জায়গায় লিখবো আমি আর স্কোয়ার -3 এক্স এর জায়গায় লিখবো আর কস থেটা ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, এখন দেখো উভয় পক্ষকে কিন্তু আমি আর দিয়ে ভাগ করতে পারি। উভয় পক্ষকে আর দিয়ে ভাগ করলে আর -3 কস থেটা ইকুয়ালস টু হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আনসার। ওকে, এখানে একটু লিখে দিই, আর দ্বারা ভাগ, উভয় পক্ষকে আর দ্বারা ভাগ করে। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক নিয়ে নিই। হোমওয়ার্কের স্ক্রিনশট না হলে একটু ডান লিখে দিও, ঠিক আছে? ওকে, প্রতিবিম্ব বৃত্তের সমীকরণ, টাইপ নাম্বার হচ্ছে 25। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, টাইপ নাম্বার 25 এর আগে আমরা একটু 26টা পড়ে আসি। 26টা পড়ে আসি, হ্যাঁ, 25-এ আমরা যাব, আগে 26টা পড়ি, হ্যাঁ। ওকে, মিসবাউদ্দিন, মিসবাউদ্দিন না, কে বলছে? রাফি, ও আমি একই ম্যাথ না দুইবার বুঝাই দিছি, দেখো এই ম্যাথটা আর এই ম্যাথটা একই ম্যাথ, দুইবার বুঝাই দিছি। দেখো, এটার কেন্দ্র হচ্ছে পোলার স্থানাঙ্কে দেওয়া আছে, হ্যাঁ, এটা হলো আর, এটা হচ্ছে থেটা। এটাকে আমরা কার্তেসীয় স্থানাঙ্কে কনভার্ট করছি। এক্স ইকস টু আর কস থেটা, ওয়াই ইকস টু আর সাইন থেটা, এই যে ফর্মুলা দুইটা এখানে লিখে রাখছি, ঠিক আছে? এই ফর্মুলায় বসায় আর আর থেটার ভ্যালু বসায় কেন্দ্রের স্থানাঙ্ক বের করে ফেলছি। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, ওই ফর্মুলা দিয়ে বৃত্তের সমীকরণটা বের করছি। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমি লিখছি হচ্ছে আর স্কোয়ার, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় লিখছি আর স্কোয়ার, আর ওয়াই এর জায়গায় লিখছি আমি আর সাইন থেটা, ঠিক আছে, +2 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমার বৃত্তটা, হ্যাঁ, বৃত্তের পোলার সমীকরণ। একইভাবে এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় আর স্কোয়ার, আর এক্স এর জায়গায় হচ্ছে আর কস থেটা। দেখো তো রাফি বুঝছো কিনা? তাশফিক আব্দুল্লাহ সহ অনেকেই বলতেছো ভাই এত ইজি কেন?
বাট এই এত ইজি জিনিসগুলোও কিন্তু আমার রিপিট করতে হচ্ছে। তো ইজি না হার্ড এটা অ্যাকচুয়ালি না আপেক্ষিক বিষয়। হ্যাঁ, কারো কাছে যেটা ইজি কারো কাছে সেটাই হার্ড, কারো কাছে মিডিয়াম। ওকে, রাফি বুঝছিলা? ওকে, থ্যাংক ইউ রাফি। তাহলে আমরা একটু টাইপ 26টা আগে পড়ে দেন 25 আসি। বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়, খুব ভালো করে। ছোয়া, তোমাকে আমি একটা জিনিস বলি, বলবো। সেটা হচ্ছে ভাইয়া, তুমি যখন কিছু শিখতে আসবা তখন সামনে পরীক্ষা আছে, এই জিনিসটা ভুলে যাও, পরীক্ষা ভীতি ভুলে যাও। একটা জিনিস যখন তুমি একদম মন থেকে শিখবা, ভালোবাসা থেকে শিখবা, দেখবা যে তোমার শেখাটা অনেক আনন্দময় হবে এবং তোমার হচ্ছে এই শেখাটা অনেক দীর্ঘস্থায়ী হবে। পরীক্ষায় যেভাবেই আসুক, সিকিউতে আসুক, এমসিকিউতে আসুক, যে ফরম্যাটেই আসুক না কেন, তোমার যদি সেই টপিকটা সম্বন্ধে ভালো নলেজ থাকে, হ্যাঁ, বোঝাটা যদি ক্লিয়ার থাকে, যে ফরম্যাটেই আসুক না কেন তুমি পারবা ছোঁয়া। তো তুমি পারবা। তো কিভাবে আসবে, কয় মার্কের কোশ্চেনে আসবে, এটা না জেনে বরং তুমি কনফিডেন্ট কিনা দেখো যে তুমি এটা বুঝছো কিনা। ঠিক আছে? একটা প্রশ্নের উত্তর যদি তোমার সঠিকভাবে বোঝা থাকে, যে ফরম্যাটেই আসুক, হ্যাঁ, যে ফরম্যাটেই আসুক, তারপরেও কিন্তু তুমি পারবা, তোমার কোনো অসুবিধা হবে না। ওকে, জিসান একটা কথা বলছে, ক্লাসে পড়া খুব ভালো বুঝি কিন্তু বইয়ের ম্যাথ করতে গেলে বেঁধে যাই, কি করব? তোমরা কি সবাই জিসানের কমেন্টটা শুনছো? আমি পড়ে শুনাইলাম। দেখো, আমি তোমাদেরকে প্রথম থেকেই বলতেছি যে হচ্ছে যে এখনো তুমি বই খুলো না, আমি যখন বলবো তখন বই খুলো। তারপরও তুমি আমার কথা ভায়োলেট করে বই খুলতেছো, বই খুলে তুমি বুঝতেছো না, পারতেছো না। হ্যাঁ, তো আমি তোমাদের বলছি যে আমি বলে দিব কখন বই খুলতে হবে। তুমি আমার ক্লাস করতেছো জিসান, তোমার আমার উপর ফেইথ নাই যে ভাইয়া যেটা বলতেছে ওটা আমার কেন শুনতে হবে, ভাইয়া কি আমার চেয়ে বেশি বুঝে? হইতে পারে ভাই, লাইফ ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স, ডিসিশন ইজ ইয়োর্স, অ্যান্ড ইয়োর চয়েস উইল ডিফাইন ইয়োর ডেস্টিনি, ইয়োর চয়েস উইল ডিফাইন ইয়োর ডেস্টিনেশন। আমার বক্তব্য হচ্ছে ভাইয়া, তুমি যখন তোমার কোনো একটা প্রবলেম নিয়ে, কোনো একটা অসুখ নিয়ে ডাক্তারের কাছে যাবা, ডাক্তার ডাক্তার যখন এটার একটা প্রেসক্রিপশন দিবে, সেই প্রেসক্রিপশনটা কিন্তু ফলো করার দায়িত্ব ডাক্তারের না, ফলো করতে হবে তোমার। তুমি যদি ঠিকঠাক ফলো না করো, ঠিকঠাক রেজাল্ট পাবা না। আর যখন ঠিকঠাক রেজাল্ট পাবা না, তখন ডাক্তারটা নিশ্চয়ই খারাপ ছিল, তাই না? টিপস তো ভাই দেই মিসবা। উইল বি এ বুয়েট, কি লিখছো? টাইপগুলো মনে থাকতেছে না ভাই, তোমার নামটাও একটু চেঞ্জ করো, তুমি তোমার আত্মনামে ফিরে আসো। তার নামই ঠিক নাই, তার বৃত্তের টাইপ কিভাবে মনে থাকবে? তোমার তো কিছুদিন পরে নামই ভুলে যাবা। ঠিক আছে, মনের মধ্যে বিশ্বাস করো যে তোমার পক্ষে বুয়েটে চান্স পাওয়া পসিবল, নাম লিখে বোঝানোর দরকার নেই। ঠিক আছে, ওকে, খুব ভালো করে দেখবা। এত বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তোমাদেরকে একটা, আচ্ছা আমাকে কেউ বলতে পারবা এই বৃত্তটার ব্যাসার্ধ কত? বৃত্তটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই বৃত্তটার ব্যাসার্ধ কত আমাকে একটু বলতে পারবা? দেখি, বলতে পারো কিনা। হ্যাঁ ভাইয়া, প্রকাশ, নো সুগার, সুগার ফ্রি। চা না, এটা কফি। চা খাই না, কফি খাই। তোমরা খাবা? ঢেলে আর দিলাম না। ওকে, ব্যাসার্ধ কত? 2 না? এক একজন এক একটা বলতেছো, ম্যাক্সিমাম 2 বলতেছো, দুই একজন অন্যরকম বলতেছো, তখন আসলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। বৃত্তের প্রথম ক্লাসে পুরা ক্লাসটাই আমি কেন্দ্র আর ব্যাসার্ধ বের করা শিখাইছিলাম, স্টুডেন্টরা এখনো ভুল করে। ওকে, দেখো এখানে 2gx, এখানে জি এর ভ্যালু হইলো ভাইয়া 2, আর এফ এর ভ্যালু হইলো 1।
হ্যাঁ, এখানে এক্স এর অর্ধেক, এক্স এর সহগ 4, তার অর্ধেক হচ্ছে 2, এটা হলো জি এর ভ্যালু। ওয়াই এর সহগ 2, তার অর্ধেক হচ্ছে 1, এটা হলো এফ এর ভ্যালু। তাহলে আমার ব্যাসার্ধ হবে হচ্ছে রুট ওভার এইটার বর্গ যোগ এইটার বর্গ -1 জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। অনেকে আবার আবেগে কি করে জানো, অনেকে আবেগে সি স্কোয়ার দিয়ে দেয়, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমি অনেকগুলো হোমওয়ার্কে দেখছি কি লিখছে, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এতই আবেগ, আবেগ আর থাকতেছে না। হ্যাঁ, সি স্কোয়ার এটা হচ্ছে ব্যাসার্ধ। করছো না তোমাদের মধ্যে অনেকে? কে কে করছে এই কাজটা? রুট ওভার 19 ফাতিন মাহবুব, এটার ব্যাসার্ধ হচ্ছে, এটা হলো 2। হ্যাঁ, এটার ব্যাসার্ধ হলো 2। রুট ওভার 19 কাকে বলতেছে আমি আসলে বুঝতেছি না। ওকে, ওকে ভাই, এখানে এই স্কোয়ারটা হবে না, এত আবেগী হওয়া যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, এখন দেখো তো ভাইয়া, এই বৃত্তের অন্তর্লিখিত একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ? এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? যেই ত্রিভুজের সবগুলা বাহু সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। যেই ত্রিভুজের সবগুলা বাহু সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। আর যেই ত্রিভুজের সবগুলা কোণ সমান তাকে কি বলে আমাকে একটু কমেন্টে জানাও তো। যে ত্রিভুজের সবগুলা বাহু সমান তাকে বলবো সমবাহু ত্রিভুজ, আর যেই ত্রিভুজের সবগুলা কোণ সমান তাকে আমরা কি বলবো? জিম না ভাইয়া, -2 -1 হবে না। কেন্দ্র ব্যাসার্ধের ক্লাসটা ভালো করে করো নাই। হ্যাঁ, কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। আমি তো কেন্দ্র বের করি নাই, আমি বের করছি জি আর এফ এর ভ্যালু। কেন্দ্র তো জি আর এফ না। হ্যাঁ, এই তো যে ত্রিভুজের, এই তো দেখছো আমি যা জানতাম তোমরা কি আনসার করবা। যে ত্রিভুজের সবগুলা বাহু সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের সবগুলা কোণ সমান সে ত্রিভুজটাকে বলে সমকোণী ত্রিভুজ। ম্যাক্সিমাম তাই বলতেছো ভাইয়া, সমকোণী ত্রিভুজ হইতে গেলে সবগুলা কোণ সমান হইতে হয় না, সবগুলা কোণ সমান হওয়ার দরকার নাই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র একটা কোণ 90 ডিগ্রি হইতে হয়, ঠিক আছে? যে ত্রিভুজের সবগুলা বাহু সমান তাকেও সমবাহু ত্রিভুজ বলে, যে ত্রিভুজের সবগুলা কোণ সমান তাকেও সমবাহু ত্রিভুজ বলে। সবগুলা কোণ সমান হইলেও সমবাহু ত্রিভুজ বলে, সমকোণী না। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি হইতে হবে। বুঝতে পারছি? এইটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, কিন্তু আমরাই কিন্তু বইটা পড়বো, ঠিক আছে? তাহলে এইটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি ঘটছে ভাইয়া? এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে। কি ঘটনা ভাইয়া? এই ত্রিভুজটার সমবাহু ত্রিভুজ হওয়াতে তিনটা বাহু সমান এবং তিনটা কোণও সমান, প্রত্যেকটা কোণই সমান। তাহলে সবগুলা কোণই যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণ কত হবে ভাইয়া? 60 ডিগ্রি করে হবে। এই কোণটা 60, এটা 60, এটাও 60। কারণ কি ভাইয়া, তিন কোণের সমষ্টিতে 180 ডিগ্রি। প্রত্যেকটা কোণ যদি সমান হয় তাহলে আহ প্রত্যেকটা কোণ যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণের ভ্যালু হবে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3, ঠিক আছে? ওকে শান্ত, তুমি ওই যে প্রথম ক্লাসটা একটু ভালো করে দেখে নিও। বৃত্তের কেন্দ্র তো মাইনাস জি মাইনাস এফ ভাইয়া, তোমরা এখানে বলতেছো জি -2f -1 হবে, এরকমটা না ভাইয়া, ঠিক আছে? এটা আসলে এইভাবে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 1 ইন্টু ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 2gx, জি এর ভ্যালু 2, জি এর ভ্যালু 2, 2fy, এফ এর ভ্যালু 1, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এই প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। এখন বলো তো ভাইয়া, এটা যদি এবিসি সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা কি একটা ফর্মুলা পড়ছি কিনা ত্রিকোণমিতিতে? সেটা হচ্ছে এ বাই সাইন এ সমান হচ্ছে টোয়াইস আর। এটা কি পড়ছি আমরা? এই ফর্মুলাটা আমরা ত্রিকোণমিতিতে কারা কারা পড়ছি? ত্রিকোণমিতির ফর্মুলা কারা কারা পড়ছি বলো তো? পড়ি নেই এখনো, কিন্তু পড়বা, ঠিক আছে? আচ্ছা বুঝছি, পড়ো নাই। অনেকে পড়ছো অনেকে পড়ো নাই, যারা যারা পড়ো নাই তাদেরকে বলি যে এটা একটা বৃত্ত, এটা একটা ত্রিভুজ। বৃত্তটা কিন্তু ত্রিভুজের পরিবৃত্ত, ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা দিয়ে যে বৃত্তটা যায়
সেটাকে বলে ওই ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে এবিসি ত্রিভুজের 3টা শীর্ষ দিয়ে বৃত্তটা পাস করছে, সো এটা হচ্ছে এই বৃত্তটা হচ্ছে পরিবৃত্ত। এই বৃত্তটার ব্যাসার্ধ যদি আর হয়, এই বৃত্তটার ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, এটা হলো বৃত্তটার ব্যাসার্ধ, তাই না ভাই? এটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা ধরলাম আমি আর। তাহলে একটা ফর্মুলা আছে a বাই সাইন এ সমান টুয়াইস আর। ওকে, এখন এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান, ধরে নিলাম এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এই দৈর্ঘ্যটা এ, এই দৈর্ঘ্যটা এ, এই দৈর্ঘ্যটা এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। ওকে, এখন বলো তো ভাই এ কোন, এই যে এ বাই সাইন এ সমান হচ্ছে টুয়াইস আর। হ্যাঁ, তাহলে এ সমান কি হবে? টুয়াইস আর ইনটু সাইন এ। ওকে, এখন আর কত? হ্যাঁ, আর কত? এই যে বৃত্তটার ব্যাসার্ধ আর, ক্যাপিটাল আর দিলাম। হ্যাঁ, তাহলে এটা কত? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, মানে হচ্ছে 2। ওকে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু সাইন এ, এ কোণ কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটা কত? 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। হ্যাঁ, তাহলে এটা আসতেছে 2√3, 2√3। ঠিক আছে, তাহলে এই বাহুর দৈর্ঘ্য এ হচ্ছে 2√3। তাহলে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল যদি ডেল্টা হয়, ডেল্টা সমান হবে √3/4 a স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 a স্কোয়ার। √3/4 এর জায়গায় ভ্যালুটা বসাই দিবা, তারপরে ক্যালকুলেট করলে আনসারটা চলে আসবে। এত বর্গ একক। কারা কারা বুঝছো একটু জানায় দাও। আমি আরেকবার ব্রিফ করি। এই যে বৃত্তটা, এই বৃত্তটার থেকে আমরা জি আর এফ এর ভ্যালু বের করলাম। হ্যাঁ, এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করলাম, ব্যাসার্ধ বের করে নিলাম। তারপরে একটা ত্রিভুজের পরিবৃত্ত যদি এটা হয়, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এ বাই সাইন এ সমান টুয়াইস আর। এটা একটা ফর্মুলা, অনেকে জানো অনেকে জানো না, ইকোনমিতে পড়ানো হবে, একটু ওয়েট করো, নাইম চাচ্চু পড়াই দিবে। ঠিক আছে, ওকে। এখন তাহলে দেখো, এই যে এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজের সবগুলা বাহুও সমান হয়, সবগুলা কোণও সমান হয়, কিন্তু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের ভ্যালু হয় 60 ডিগ্রি করে। ঠিক আছে, ওকে। তাহলে ভাইয়া এখানে এ কোণটার ভ্যালু 60 ডিগ্রি, তাহলে টুয়াইস আর ইন্টু সাইন এ, সাইন এটা ডানে নিয়ে গেলাম। এখন সাইন এ এর জায়গায় 60 ডিগ্রি, আর এর জায়গায় ব্যাসার্ধ 2 বসাই দিলাম, ক্যালকুলেট করলেই আমি বাহুর দৈর্ঘ্য এ পেয়ে যাচ্ছি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, ক্ষেত্রফল হয় √3/4 a স্কোয়ার। এর ভ্যালুটা এখানে বসাই দিলে আনসারটা চলে আসবে। ঠিক আছে, ওকে। বুঝছি কিনা, ম্যাথটা বুঝতে পারছি কিনা? লিমন একটা ভালো কথা বলছে যে এই সূত্রটা কি শুধু সমবাহু ত্রিভুজের জন্য কিনা। না ভাই, এই সূত্রটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই খাটে, যে কোনো ত্রিভুজের জন্যই খাটে। এবার এইটা, এত বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল বের কর। এই বৃত্তটার অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল বের কর। আমাকে একটু কেউ বলো তো, এই বৃত্তটার ব্যাসার্ধ কত? আচ্ছা, এইটা আর আগের বৃত্তটা তো একই, তাহলে ব্যাসার্ধ তো 2ই হবে। আর বলার তো কিছু নাই। ওকে, এখন আসো, নাও একটা চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে। এই ম্যাথটা কারা কারা প্রথমবারে বুঝতে পারে আমি দেখব, ফার্স্ট এফোর্টে কারা কারা বুঝতে পারে। এটা হচ্ছে বৃত্তটা যার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 2। হ্যাঁ, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 2। এবার এই বৃত্তের অন্তর্লিখিত একটা বর্গ, অন্তর্লিখিত কি ভাই? বর্গ। এটা হচ্ছে ধরলাম একটা অন্তর্লিখিত বর্গ। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র ও, বর্গটা হচ্ছে এ বি সি ডি বর্গ। ঠিক আছে, এ বি সি ডি বর্গ, কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা ভাই, আমাকে একটু বলো তো, এই এ ও কি বৃত্তটার ব্যাসার্ধ না? এ ও একটা ব্যাসার্ধ, আবার ও সি ও একটা ব্যাসার্ধ। ঠিক আছে, এ ও কত? বৃত্তটার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা কত ভাই? এই বৃত্তটার ব্যাসার্ধ 2, যেটা আগের স্লাইডে আমরা বের করে রাখছি। এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 2 একক, 2 একক। তাহলে এ ও হচ্ছে 2, আবার ও সি ও কিন্তু ভাই ব্যাসার্ধ। হ্যাঁ, ও সরি, ও সি,
ওসিও কিন্তু ব্যাসার্ধ, তাহলে এটাও কিন্তু 2, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। ঠিক আছে, এখন এখন এই বর্গটার, যেহেতু এটা একটা বর্গ, তাহলে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে। একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং কোণগুলা সমকোণ হয়। এটা যেহেতু বর্গ, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি, আর এই বাহুর দৈর্ঘ্যটা যদি এ হয়, এই বাহুটার দৈর্ঘ্য হবে এ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ করে। ঠিক আছে, তাহলে এখন দেখো তো ভাইয়া, এ বি সি কিন্তু ভাইয়া একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে আমাদের পৃথুদা কি বলছে, থেকে পাই পৃথুদা। পৃথুদা মানে হচ্ছে পিথাগোরাস দাদা কি বলছে? পিথাগোরাস দাদা বলছে হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে ভাইয়া এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হবে হচ্ছে এসি স্কোয়ার। এসি স্কোয়ার। ওকে, এখন দেখো এ বি, এ বি এর মান হচ্ছে এ, বিসি এর মানও হচ্ছে এ। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এসি স্কোয়ার। ভাইয়া দেখো তো এসির ভ্যালু কত? এতটুকু 2, এতটুকু 2, তাহলে এসি হচ্ছে 4। এসি কত ভাইয়া? এসি হচ্ছে, এসি মানে হচ্ছে এও প্লাস ওসি। হ্যাঁ, মানে হচ্ছে এও প্লাস ওসি, এও 2, ওসিও 2, তাহলে হচ্ছে 4। এসির ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, এসি হলো বৃত্তটার ব্যাস। ওকে, তাহলে এটা হচ্ছে 4 স্কোয়ার। এ স্কোয়ার যোগ এ স্কোয়ার মানে হচ্ছে 2 এ স্কোয়ার, 2 এ স্কোয়ার মানে হচ্ছে 4 4 16, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 8। ঠিক আছে, এখন বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল তো এ স্কোয়ারই হবে, তাই না? একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল তো এ স্কোয়ার হবে। এটাই কিন্তু বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল কত হইল? বর্গের ক্ষেত্রফল হইল এই যে এ স্কোয়ার, 8 বর্গ একক। 8 বর্গ একক নির্ণয় করতে বলছিল, নির্ণয় করে ফেললাম। কত আসতেছে আনসার? 8 বর্গ একক। এখানে লিখে ফেলি। অতএব বর্গের ক্ষেত্রফল, কারা কারা বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে ভাই একটু হোমওয়ার্কের ছবি নিয়ে নিই। হোমওয়ার্কের ছবি নিয়ে নিই। নিছো? না হইলে একটু ডান লিখে দিও, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে। ঠিক আছে, একজন লিখতেছো ভিডিও আটকে গেছে। ভাই ভিডিও চলমান আছে, তুমি তোমার নেট স্পিডটা একটু দেখো, অথবা পিসিটা একটু রিস্টার্ট দিয়ে দাও। ঠিক আছে, ওকে। এইবার আসো, আমরা টাইপ 25টা বাদ দিছিলাম, সেটা হচ্ছে প্রতিবিম্ব বৃত্তের সমীকরণ। প্রতিবিম্ব বৃত্তের সমীকরণ। ঠিক আছে, ওকে। প্রতিবিম্ব কি একটু বুঝি আগে, একটু বুঝি হচ্ছে প্রতিবিম্ব কি। এই তোমরা কি আজকে যা যা পড়াচ্ছি বুঝছো তো ঠিকঠাক মতো? আজকে যা যা পড়াইতেছি বুঝতেছো? এখন পর্যন্ত যা যা পড়াইছি ঠিকঠাক বুঝছো কারা কারা? একটু জানাও তো। সামিউল ইসলাম, হ্যাঁ হবে, √2 দিয়ে করলেও হবে, যে √2a। কেন হবে না ভাইয়া? করে দেখো, হবে। ঠিক আছে, ঠিকঠাক বুঝছো? আজকে হচ্ছে আমার বৃত্তের শেষ ক্লাস। তো ক্লাসটা শেষ করার আগে আমি তোমাদেরকে একটু বলে যাই যে তোমরা এখন কিভাবে পড়বা, সেই গাইডলাইনটা আগে একটু দিই। ঠিক আছে, গাইডলাইনটা দিই যে তোমরা কিভাবে পড়বা।
7টা ক্লাস নিলাম আমি। তোমাদেরকে আমি একটা কথা বলি। আচ্ছা, আগে গাইডলাইনটা দিই যে কিভাবে পড়বো। বৃত্ত আমরা কিভাবে পড়বো, বৃত্ত চ্যাপ্টারটা কিভাবে প্রিপারেশন নিব। তোমার প্রথম কাজ হচ্ছে এই 7টা লেকচারের সুন্দর একটা ক্লাস নোট তৈরি করা, সুন্দর একটা ক্লাস নোট তৈরি করা বা নোট খাতা তৈরি করা। এই 7টা লেকচারে এই নোট খাতায় কি কি থাকবে? নোট খাতায় থাকবে প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা টাইপ প্লাস ওই মানে প্রত্যেকটা টাইপ, প্রথমে থাকবে টাইপের নাম, যতগুলা এক্সাম্পল সৌরভ ভাইয়া ক্লাসে করাইছে সবগুলা এক্সাম্পল। হ্যাঁ, প্রথমে থাকবে টাইপ, টাইপ নাম্বার অ্যান্ড নেম। হ্যাঁ, টাইপ নাম্বার অ্যান্ড নেম। এরপরে থাকবে সবগুলা এক্সাম্পল, যতগুলা করাইছি সবগুলা এক্সাম্পল। হ্যাঁ, যদি 2টা এক্সাম্পল করায় থাকে এক্সাম্পল 1 এক্সাম্পল 2। এরপরে এরপরে যতগুলা, হ্যাঁ ওই টাইপের পরে যে করাসপন্ডিং হোমওয়ার্কটা আমি দিছি, আমার হোমওয়ার্ক গুলাও কিন্তু টাইপ ওয়াইজ করে দিছি। তো এরপরে থাকবে হোমওয়ার্ক গুলা তুমি পরবর্তীতে এই যে এক্সাম্পল 3 এক্সাম্পল 4 দিয়ে নোট করে ফেলো। হোমওয়ার্ক গুলা তুমি হোমওয়ার্ক না লিখে, যদি এক্সাম্পল 2টা থাকে হোমওয়ার্ক, প্রথম হোমওয়ার্কটাকে তুমি এক্সাম্পল 3 বলো, পরের হোমওয়ার্কটাকে এক্সাম্পল 4 বলো, তারপরটাকে এক্সাম্পল 5 বলো। প্রথমে 7টা লেকচারের ক্লাস নোট তৈরি করে ফেলো। এখানে টোটাল কয়টা টাইপ থাকবে? তাহলে 26টা টাইপ থাকবে। হ্যাঁ, 26টা টাইপ থাকবে। এবার ভাইয়া 26টা টাইপ নোট করার সময় যদি কোনো একটা জায়গা তুমি দেখো যে তুমি বুঝতেছো না, তাহলে আমি তোমাকে বলবো থেমে যাও। তুমি যেই জায়গাটা বুঝবা না ওই জায়গাটা অবশ্যই নোট খাতায় তুলবা না। আমরা এমন কিছু লিখবো না যেই জিনিসটা আমরা ঠিকঠাক বুঝি নাই। তাহলে কি করবো ভাইয়া? যেই জায়গাটায় তোমার তুলতে সমস্যা হবে ওই জায়গাটা তুমি, ওই স্পেসিফিক জায়গাটা তুমি কোন ভিডিওতে আছে, কোন ক্লাসে আছে, ওই জায়গা থেকে একটু কয়েকবার শুনে নাও, কোনো ক্লিয়ার হও, দেন তুমি হচ্ছে 26টা টাইপ তুমি নোট করো। ঠিক আছে? নোট করতে করতে কোনো না কোনো জায়গায় যে হয়তো তুমি আটকায় যাবাই। হ্যাঁ, কোনো একটা হোমওয়ার্কে আটকায় গেছো, তাহলে তুমি দেখো ওই হোমওয়ার্কের সলিউশনটা কি। হ্যাঁ, তোমাদের ফারি আপু কিন্তু গ্রুপে সলিউশন গুলা পিডিএফ করে আপলোড দেওয়া শুরু করছে, পিডিএফ করেও দিচ্ছে, ছবি আকারেও দিচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে সবগুলো হোমওয়ার্কই দিয়ে দিবে। হ্যাঁ, তো তুমি তারপর তুমি ওই হোমওয়ার্ক গুলা সলিউশন দেখো, এক্সাম্পল গুলা দেখো, বুঝে বুঝে নোট করো, না বুঝে এক লাইনও খাতায় লিখো না। ওকে, এবার তুমি যেটা করবা, নোট খাতা তৈরি করা শেষ, 2 নাম্বার কাজ, তোমার তোমার কাছে যেই বইটা আছে, সেটা এসইউ আহমেদ স্যারের হোক, অক্ষরপত্র হোক, রূপন্তী প্রকাশনী হোক, হিস্টেক প্রকাশনী হোক, হ্যাঁ, বা কেতাব স্যারের বই হোক, যে বইটা আছে সেই বইটাই খোলো, মেইন বইটা খোলো। মেইন বইটা খুলে, যে কোনো একটা বই খুলে প্রত্যেকটা ম্যাথ করে ফেলো, প্রত্যেকটা ম্যাথ করতে থাকো, প্রত্যেকটা ম্যাথ। যেই ম্যাথটাতে আটকায় যাবা সেই ম্যাথটা তুমি মার্ক করে রাখো, যেই ম্যাথটা আটকায় যাবা সেটা মার্ক করে রাখো। আমি তোমাকে সাজেস্ট করব তুমি যেই মেইন বইটা ফলো করো সেইটার একটা সলিউশন যদি সাথে রাখো তাহলে তোমার জন্য কিছু ক্ষেত্রে বেটার হবে। যেই ম্যাথটা তুমি আটকায় যাবা, অনেক চেষ্টা করেও পারবা না, তুমি সেইটার সলিউশনটা ওখান থেকে দেখে নিতে পারবা, দেখলে হোপফুলি তুমি বুঝবা। ঠিক আছে? যে কোনো একটা মেইন বইয়ের সবগুলা ম্যাথ করো। এই সবগুলা ম্যাথ করার পরে তোমার মধ্যে একটা উপলব্ধি আসবে। 3 নম্বরে কি হবে, একটা যদি তুমি ঠিকঠাক মতো এই 2টা কাজ করতে পারো, সবগুলা মানে এই 2টা কাজ করার পরে তোমার মধ্যে একটা উপলব্ধি আসবে, রিয়ালাইজেশন আসবে, তোমার মধ্যে একটা উপলব্ধি আসবে বা রিয়ালাইজেশন আসবে। সেটা হইলো যে সৌরভ ভাইয়ের ক্লাসের অ্যানোটেড পিডিএফ, যেটা 7টা পিডিএফ এ মার্চ করে যদি আমি তোমাকে একটা পিডিএফ বানায় দিই, ওইটাই হচ্ছে একটা মাস্টার বুক। যেই মাস্টার বুকটা করলে সব ম্যাথ হয়ে যায়। বৃত্তের এমন কোনো ম্যাথ নাই যেটা হচ্ছে এইচএসসি এক্সামে আসতে পারে কিন্তু তুমি পারবা না। বৃত্তের এমন কোনো ম্যাথ নাই যেটা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে কিন্তু তুমি পারবা না। হ্যাঁ, এই একটা বৃত্তের ক্লাস করো, ওয়ান ক্লাস উইল রুল দেম অল। ঠিক আছে? একটা ক্লাস মানে একটা লেকচার, 7টা লেকচার নিয়ে একটা চ্যাপ্টার, তাই তো? এই চ্যাপ্টারের যে লেকচারটা আমি দিলাম তুমি কম্পেয়ার করে দেখো, যে কোনো জায়গার সাথে তুমি কম্পেয়ার করে দেখো, এত কন্টেন্ট তুমি হোপফুলি তুমি অন্যান্য জায়গায় নাও পাইতে পারো।
আর এই কন্টেন্ট গুলো তুমি যদি ঠিকঠাক মতো গ্র্যাব করতে পারো, তুমি কনফিডেন্ট থাকো তোমাকে কেউ বিট করতে পারবে না, কোনো জায়গাতেই না। এইচএসসি এক্সামে তো নাই, অ্যাডমিশনেও না। ঠিক আছে, সাবরিনা বলছো এখন এক্সাম চলতেছে, 15 দিন পরে করবা কিনা। হ্যাঁ ভাইয়া, সমস্যা নাই, তুমি যেটা করবা সেটা ভাইয়া সেই মানে সেটাই ভালো, যদি তুমি বিশ্বাস করে ঠিকঠাক মতো করতে পারো। এখন এক্সাম চলতেছে, তুমি তো এখন ফাঁকিবাজি করবে না, নিশ্চয়ই এক্সামের জন্য একটু পড়বা। দেন তুমি 15 দিন পরে সুন্দর করে রুটিন করে পড়লা। হ্যাঁ, তুমি তোমার একটা টু ডু লিস্ট মেনটেন করতে বলছিলাম তোমাদেরকে, আমি অনেকগুলো অ্যাডভাইস দিছি, কোনটা মানছো কিনা আমি জানি না। তবে তুমি যদি টু ডু লিস্টটা মেনটেন করো, তাহলে তোমার কাজ কি, আগামী 15 দিনে কি করবা, আগামী 7 দিনে কি করবা, ওখানে তুমি একটু নোট করে রাখো যে বৃত্তের এই জিনিসটা করতে হবে, এটা পড়া দিছে সৌরভ ভাই, এটা অমুক ভাই এটা করতে বলছে, এটা এটা আমি করব, এটা একটা টু ডু লিস্ট মেনটেন করো। তারপরে যখন কাজটা করে ফেলবা, তখন যেটা লেখছিল ওটা কেটে দিবা। এই কেটে দেওয়ার মধ্যে যে কি শান্তি আছে, এটা তখন তুমি বুঝবা। তখন বুঝতে পারলে আমাকে নক দিয়ে জানাও তোমার ফিলিংস। ঠিক আছে ভাইয়া, তুমি আমার ক্লাস করতে আসছো, আমার ক্লাস করে যদি আমার ইনস্ট্রাকশনস ফলো না করো, তাহলে তুমি বেস্ট আউটপুট কখনোই পাবা না। তুমি যেই ডাক্তারকে দেখাবা সেই ডাক্তারের প্রেসক্রিপশন তোমাকে ফলো করতে হবে। প্রেসক্রিপশন ফলো করবা না, ডাক্তার দেখায় ভাববা যে তোমার সব অসুখ সেরে যাবে, ব্যাপারটা এতটা সহজ না ভাইয়া। তোমরা আসলে আরো ম্যাচিউরড হও। ঠিক আছে, একটু ম্যাচিউরড হও, বুঝার চেষ্টা করো। আবেগ দিয়ে ভাইয়া দুনিয়া চলে না, আবেগ দিয়ে দুনিয়া চলে না। তো একটু তোমরা ম্যাচিউরড হও। আর ভাইয়া বড় বড় পরীক্ষায় অনেক সময় ভালো করতে গেলে না, ছোট পরীক্ষায় ইচ্ছা করে অনেক সময় হেরে যাইতে হয়। হ্যাঁ, এটা কেন বললাম, কারণ অনেকেরই দেখবা যে কলেজের সিলেবাসের সাথে শিকড় সিলেবাস মিলতেছে না। তো কি করব, এটা তো আমিও ফেস করছিলাম। হ্যাঁ, আমি শিক্ষতে পড়ি নাই, কিন্তু হচ্ছে শিক্ষত আমার সময় ছিলই না। আমাদের কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 পেপার আলাদা আলাদা করে পড়াইতো। বাট আমাদের এলাকায় সব স্যাররা হচ্ছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়াইতো, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াইতো। তো আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন আমার ফার্স্ট পেপার স্যারদের কাছে হয়ে যেত, কিন্তু সেকেন্ড পেপার কিন্তু কেউ পড়াইতো না। তখন সেকেন্ড পেপার আমার নিজে নিজে জাস্ট পরীক্ষায় পাশের জন্য যতটুকু দরকার অতটুকু পড়ছি। হ্যাঁ, এতটুকু পড়লে পাস কনফার্ম, ওকে। আমি জাস্ট পাস করে গেছি। কারণ আমি জানি যে আমার টার্গেট তো আসলে এইচএসসি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট, তার আগে আমি ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারবো কিনা, আমি যে প্রসেসে আগাচ্ছি সেটা ঠিক আছে কিনা, এতটুকু বোঝার মতো জ্ঞান এবং বুদ্ধি দুটাই আমার ছিল। হ্যাঁ, আমি তো ফাঁকি দেইনি। আমি ফার্স্ট পেপার পড়তেছি, হ্যাঁ, বাট সেকেন্ড পেপারটা কম পড়তেছি, যেহেতু অন্যরা বুঝাচ্ছে না, অন্য টিচাররা পড়াইতেছে না। হ্যাঁ, আমি জাস্ট যতটুকু লাগে পরীক্ষার জন্য ততটুকুই পড়ছি, এর বাইরে পড়িনি। হ্যাঁ, জাস্ট বোর্ডে 2-1টা ম্যাথ আসে, যে ম্যাথগুলো আসে ওই ম্যাথগুলোই দেখে গেছি। কিন্তু ভাই আমি কিন্তু ঠিকই এটা কাভার করে নিছি। তো তুমি একটা প্ল্যান বানাও, তোমার কলেজের সিলেবাস, তোমার ক্যাপাবিলিটি, হ্যাঁ, তোমার ডেইলি রুটিনের সাথে ম্যাচ করে একটা প্ল্যান বানাও। প্রপার প্ল্যানিং খুবই ইম্পর্টেন্ট। মানুষের জীবনের প্রত্যেকটা স্টেজে প্ল্যানিং থাকাটা খুবই দরকার, গোল থাকাটা খুবই দরকার। ঠিক আছে, মেনি পিপল স্টার্ট টু প্যানিক বিফোর দেয়ার ফোন ডাইস। হ্যাঁ, যখন মানুষের ফোনের চার্জ শেষ হয়ে যায়, তখন মানুষ অনেকে প্যানিক করে। হ্যাঁ, যে চার্জার খোঁজার জন্য। হ্যাঁ, মেনি পিপল প্যানিক বিফোর দেয়ার ফোন ডাইস টু ফাইন্ড আউট এ চার্জার। চার্জার খোঁজার জন্য অনেক মানুষই কিন্তু, হ্যাঁ, ফোনটা যাতে বন্ধ হওয়ার আগে কিন্তু প্যানিক হয়ে যায়। হ্যাঁ, চার্জার খোঁজা শুরু করে দেয়। কিন্তু ভাইয়া, মানুষের এরকম অনেক মানুষ আছে যাদের আসলে কোনো ভ্রুক্ষেপই নাই, যে তাদের স্বপ্নগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে, কিন্তু তারা কোনো প্ল্যান খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, এরকম আমাদের কোনো ভ্রুক্ষেপই নাই যে আমার স্বপ্ন আছে, এটা করবো, আমি বইটা পড়বো বা আমি মেডিকেলে পড়বো, বাট এই স্বপ্নটা ডে বাই ডে তোমার মরে যাচ্ছে, আউট অফ গ্রিপ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার ওইদিকে কোনো ভ্রুক্ষেপই নাই। সো তুমি একটা প্রপার প্ল্যান খুঁজে বের করো, প্রপার প্ল্যান, এবং সেই প্ল্যান অনুযায়ী তুমি যদি কাজ করো, তাহলেই তোমার ড্রিম গুলো আসলে অ্যাচিভ করা পসিবল হবে। ঠিক আছে, ওকে। ওকে, আসো এইটা প্রতিবিম্ব বৃত্তের সমীকরণ। দেখো এটা আসলে কি বলছে। ধরো এইটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, আর এইটা একটা বৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে একটা বৃত্ত। এখন এই স্ট্রেট লাইনটাকে চিন্তা করো একটা সমতল দর্পণ। এটা হচ্ছে একটা আয়না, আয়নাতে মুখ দেখো না, ওইরকম একটা আয়না। এই আয়নার সামনে বস্তু থাকে, আয়নার সামনে বস্তু থাকে, পিছনে কিন্তু রূপার প্রলেপ দেওয়া থাকে। এটা কি জানো তোমরা? রূপার হোক বা কিছু হোক, এটাকে পালা লাগানো বলে বা সিলভারিং বলে।
ঠিক আছে? ওকে, এটা আয়না, এটা হচ্ছে আমার একটা বস্তু, যেটা হচ্ছে একটা বৃত্ত। তাহলে বলো তো, এইটা যদি আয়না হয়, এটা যদি বস্তু হয়, প্রতিবিম্বটা কিরকম হবে? প্রতিবিম্বটা কিন্তু আয়না থেকে যতটুকু সামনে আছে ঠিক ততটুকু পিছনেই হবে, যতটুকু সামনে আছে ঠিক ততটুকু পিছনেই হবে, তাই না ভাইয়া? আমরা কিন্তু একটা সমতল দর্পণের যতটুকু সামনে দাঁড়াই, প্রতিবিম্ব ঠিক ততটুকু পিছনেই হয়। তাহলে ভাই এটার প্রতিবিম্ব হবে হচ্ছে এটা, ততটুকু পিছনে। আচ্ছা ভাই, সাইজ কি চেঞ্জ হবে নাকি একই থাকবে? সাইজ কিন্তু ভাই একই থাকবে। আমরা যখন আয়নায় নিজেদেরকে দেখি সমতল দর্পণে, তখন আমাদের কি ছোট বড় দেখায় নাকি একই রকম দেখায়? সেম দেখায়। তো এই বৃত্তের যেটা ব্যাসার্ধ, এই প্রতিবিম্ব বৃত্তটারও একই ব্যাসার্ধ থাকবে। খালি চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। চেঞ্জ হবে কেন্দ্রের স্থানাঙ্ক, ব্যাসার্ধ কিন্তু ভাই সেম থাকবে। তাহলে এটা যদি একটা সমতল দর্পণ হয়, এই দর্পণটার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্ব হবে এইটা। কারা কারা কনসেপ্টটা বুঝছি? কারা কারা কনসেপ্টটা বুঝছি একটু জানাই দিন। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি সরল রেখায় প্রতিবিম্ব পড়ছো? পড়ে থাকলে সুবিধা হবে, না পড়লেও সমস্যা নেই, আমি বুঝাই দিচ্ছি। দেখো এখানে কি বলছে, এত রেখার সাপেক্ষে এত বৃত্তের প্রতিবিম্ব বের করো। চলো আমরা একদম বুঝে বুঝে কাজটা করি। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে আমার সরল রেখাটা, সরল রেখাটা হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। আচ্ছা, এইটা হচ্ছে বৃত্তটা। এই বৃত্তের কেন্দ্র কত বলো তো আমাকে? কেন্দ্র, এই বৃত্তটার কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে এক্স এর সহগ কত? 4, এটার অর্ধেক কত? 2, চিহ্ন উল্টাইলে -2। ওয়াই এর সহগ কত? 2, এটার অর্ধেক কত? 1, চিহ্ন উল্টাইলে -1। এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র। ঠিক আছে, বৃত্তটার কেন্দ্র। আমরা কি বলছিলাম, যে এই দর্পণ থেকে কেন্দ্র, এটা যত দূরত্বে থাকবে ঠিক ততটুকু পিছনেই থাকবে প্রতিবিম্বটা। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, চলো আমি যে কাজটা করব সেটা হচ্ছে, কেন্দ্র থেকে এই রেখাটার উপরে একটা লম্ব রেখা নিব। কেন্দ্র থেকে রেখাটার উপরে একটা লম্ব রেখা নিব। এই রেখাটার উপরে লম্ব, হ্যাঁ, এই রেখাটার উপরে লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করতে হয়? এই যে এই লম্ব রেখাটা, এটা কিন্তু লম্ব, হ্যাঁ, এটা লম্ব আঁকতেছে। ওকে, এটা নিয়মটা হচ্ছে এক্স এর সহগ আর ওয়াই এর সহগের মধ্যে স্থান বিনিময় হয়, মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়। এটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, সাথে একটা কনস্ট্যান্ট কে অ্যাড হয়। তোমরা যারা সরল রেখা পড়ছো তারা জানো যে লম্ব রেখার সমীকরণ বের করা এই টেকনিকটা খুবই কাজে লাগে। হ্যাঁ, তো এটা হচ্ছে এই রেখাটার উপরে লম্ব রেখার সমীকরণ, সরল রেখার কনসেপ্ট। ঠিক আছে, এবার এই বিন্দুটা এখানে বসায় দিয়ে কে এর ভ্যালুটা বের করব। এক্স এর জায়গায় আমি -2 বসাবো, আর ওয়াই এর জায়গায় আমি -1 বসাবো, প্লাস কে। এটার কিন্তু লম্ব রেখার সমীকরণটা বের করতেছি। দেখো তাহলে কে এখানে আসতেছে কত? -3, -3টা ডানে নিয়ে গেলে কে এর ভ্যালু পাচ্ছি আমি 3, কে এর ভ্যালু পাচ্ছি 3। তাহলে এই যে রেখাটা, এই রেখাটার সমীকরণ হচ্ছে কে এর ভ্যালু 3, এখানে বসাই দিই, বসাই দিলে কত পাবো? এক্স প্লাস ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার এই রেখাটার সমীকরণ। এই যে লম্ব রেখার সমীকরণ বের করলাম, 3 লাইন লাগলো, বাট এটা এক লাইনেও বের করা যায়। হ্যাঁ, এক লাইনে বের করারও একটা শর্টকাট আছে, লাগলে আমাকে নক দিও। ঠিক আছে, খুব যারা সরলরেখা করছে শুধু তাদেরকে বললাম। হ্যাঁ, তো এক লাইনেও বের করা যায়, অনেকে হয়তো জানো। এনিওয়ে, এখন দেখো এই লম্ব রেখাটার সমীকরণ আমরা বের করে ফেললাম। এখন এই লম্ব রেখাটা আর এই যে আমার প্রদত্ত রেখাটা, এই দুইটা রেখা কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে। এই ছেদ বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করব। ছেদ বিন্দুটার স্থানাঙ্ক কিভাবে বের করবো ভাইয়া? ছেদ বিন্দুটার স্থানাঙ্ক বের করার জন্য এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা আমরা সমাধান করব। ঠিক আছে, দুইটা সমীকরণ সমাধান করব। দেখো এখান থেকে আমরা y সমান কি লিখতে পারি? y সমান লিখতে পারি x। এই যে y এর ভ্যালু x পাইলাম, এইটা আমরা এখানে বসাই দিই। হ্যাঁ, এখানে যদি বসায় দাও, এই সমীকরণটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 3 সমান 0। এখানে y এর ভ্যালু x আমরা এখানে বসাই দিই, সমাধান করব জাস্ট। হ্যাঁ, x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে টোয়াইস x ইকুয়ালস টু আমরা পাচ্ছি -3। তাহলে x ইকুয়ালস টু পাচ্ছি -3/2। x এর ভ্যালু পাচ্ছি -3/2। x এর ভ্যালুটা তুমি যদি এখানে বসায় দাও, তাহলে y এর ভ্যালু পাবা, y এর ভ্যালু পাবা হচ্ছে -3/2। এই যে ছেদ বিন্দুটা,
এই ছেদবিন্দুর স্থানাঙ্ক পাচ্ছ -3/2, -3/2। ঠিক আছে, এটা কিন্তু আয়না, এটা কিন্তু ভাই আয়নাটা, আর এটা হচ্ছে কেন্দ্রটা। হ্যাঁ, এটার উপর, এই আয়নার উপর লম্ব রেখা আয়নাটাকে এই বিন্দুতে ছেদ করছে। এখন বলো তো ভাই, এই বিন্দুর প্রতিবিম্বটা কি ঠিক এতটুকু পিছনেই হবে কিনা, এই দূরত্ব আর এই দূরত্ব সেম হবে কিনা, এইটার প্রতিবিম্ব বের করতেছি, কেন্দ্রের প্রতিবিম্ব, এইটার সাপেক্ষে এইটার প্রতিবিম্ব। ঠিক আছে, এইটা যদি ভাই আলফা কমা বিটা হয়, তোমরা আমাকে বলো তো ভাই, এইটার এইটার মধ্যবিন্দু কি এটা না? তাহলে আলফা -2, আলফা -2 ডিভাইডেড বাই 2, মধ্যবিন্দু বের করার ফর্মুলা ইকুয়ালস টু কি -3/2, -3/2। তাহলে আমরা কি পাচ্ছি, এই টু কাটা, আলফা -2 ইকুয়ালস টু -3, আলফার ভ্যালু পাচ্ছি আমরা -1, আলফার ভ্যালু -1। আবার একইভাবে বিটা -1/2, বিটা -1/2 ইকুয়ালস টু কি লিখবো, ইকুয়ালস টু হচ্ছে -3/2, -3/2, এই টু কাটা, বিটা -1 সমান হচ্ছে -3, তাহলে বিটা সমান হচ্ছে -2, তাহলে -1, -2, এটা কত পাইলাম, -1, -2। এইটা হচ্ছে আমাদের এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব। এখন তাহলে খেয়াল করো আমাদের বৃত্তটা কেমন ভাইয়া, বৃত্তটা তো ভাইয়া আঁকিই নাই, এটা ছিল বৃত্তটা, এটা ছিল বৃত্তটা। হ্যাঁ, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে -2, -1, তাহলে এইটার প্রতিবিম্বটা হবে এইটা, যার কেন্দ্র হবে হচ্ছে -1, -2, কেন্দ্র হবে -1, -2। আর ব্যাসার্ধ তো সেমই হবে নাকি ডিফারেন্ট হবে? ব্যাসার্ধ তো ভাই সেমই হইতে হবে, তাই না? আচ্ছা, এই বৃত্তটার ব্যাসার্ধ মানে আমরা আগেই বের করে রাখছিলাম, এই যে আগের অঙ্কে, কোন অঙ্কে জানি, এই যে হয়ে গেল, এই যে একই না, একই তো, হ্যাঁ একই, 4x + 2y + 1, তাহলে এটার ব্যাসার্ধ 2 আগেই বের করে রাখছিলাম। তাহলে এটার ব্যাসার্ধ কত, এটার ব্যাসার্ধ আর হচ্ছে 2, এই দূরত্বটা কত, এটা হচ্ছে 2, এইটা কত হবে, এটাও তো ব্যাসার্ধ, এটা কত হবে, এটা 2ই হবে। এই প্রতিবিম্ব বৃত্তটার সমীকরণ কি হবে, প্রতিবিম্ব বৃত্তটার সমীকরণ হবে x + 1, কেন্দ্র এটা, ব্যাসার্ধ 2, x + 1 হোল স্কয়ার প্লাস y + 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 2 স্কয়ার। এটাই হচ্ছে প্রতিবিম্ব বৃত্তটার সমীকরণ, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। তো আমি আরেকবার ব্রিফ করতেছি, খুব ভালো করে শুনে নাও তোমরা সব। হ্যাঁ, এটা হচ্ছে রেখাটা যার ইকুয়েশন x - y = 0 বা y = x, আর এটা হচ্ছে বৃত্তটা যার কেন্দ্র হইলো এইটা আর ব্যাসার্ধ হইলো 2। ঠিক আছে, তাহলে এই আয়না, এটাকে ধরলাম আমি আয়না, যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলবে সেটাকে আয়না ধরতে হবে। ঠিক আছে, সেটাকে মনে করতে হবে আয়না। তাহলে এটা যদি আয়না হয়, এটা যদি আমার আয়না হয়, হ্যাঁ, আর এটা যদি বস্তু হয়, তাহলে প্রতিবিম্ব কি হবে, আয়নার যতটুকু সামনে বস্তু থাকে ঠিক ততটুকু পিছনে বিম্ব তৈরি হয়। ঠিক আছে, তাহলে আয়না থেকে আমরা একটা কাজ করি, এই যে কেন্দ্র থেকে এই রেখাটার উপরে একটা লম্ব রেখা নিলাম, কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে, এই রেখাটা তো x - y = 0, লম্ব রেখা হবে x + y প্লাস একটা কনস্ট্যান্ট ইকুয়াল টু 0। এখন এই লম্ব রেখাটা যে -2, -1 বিন্দু দিয়ে পাস করে, তো এই বিন্দুটা এখানে বসাই দিই, দিয়ে k এর ভ্যালুটা পাইলাম 3, আবার এখানে বসাই দিলাম, এটাই হচ্ছে লম্ব রেখা। এই লম্ব রেখা বের করা এক লাইনেও বের করা যায়, এটা সুপার শর্টকাট আছে, আমাকে যারা জানতে চাও, যারা ইন্টারেস্টেড আমাকে জানাও। ঠিক আছে, ওকে, ওকে, আমরা এই লম্ব রেখাটা বের করলাম। এবার এই লম্ব রেখার ইকুয়েশন, এই ইকুয়েশনটা আর এই প্রদত্ত রেখার ইকুয়েশন, এই ইকুয়েশনটা, এই দুইটা ইকুয়েশন সমাধান করলাম। এখানে y এর ভ্যালু x এখানে বসায় দিলাম, হ্যাঁ, এখানে y এর জায়গায় x বসায় দিলাম, বসে x এর ভ্যালু এটা পাইলাম, x এর ভ্যালু এখানে বসা, y এর ভ্যালু এটা পেলাম। এই বিন্দুটাই হচ্ছে ছেদ বিন্দু। এইটার এটা সমাধান করে আসলে কি পাওয়া যায়, ছেদ বিন্দু পাওয়া যায়। দুইটা রেখার ইকুয়েশন সমাধান করে কি পাওয়া যায়, ছেদ বিন্দু পাওয়া যায়, এটা মনে রাখবা। দুইটা ইকুয়েশন সমাধান করে ছেদ বিন্দু পাওয়া যায়, ছেদ বিন্দু পাইলাম। এখন এটার থেকে যতটুকু সামনে বস্তু আছে ঠিক ততটুকু পিছনে বিম্ব থাকবে, ধরে নিলাম বিম্ব হচ্ছে আলফা বিটা। তাহলে ভাইয়া আলফা বিটা আর -2 -1 এর মধ্যবিন্দু হচ্ছে এইটা। তাহলে মধ্যবিন্দুর সূত্র দিয়ে, হ্যাঁ, মধ্যবিন্দু কিভাবে বের করে, ভুজ দুইটার যোগফল ভাগ 2, কোটি দুইটার যোগফল ভাগ 2, ওই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু আলফার বিটার ভ্যালু বের করে ফেললাম।
বের করে ফেললাম। এখন এখন তুমি প্রতিবিম্ব বৃত্তের কেন্দ্র জানো, আর প্রতিবিম্ব বৃত্তের ব্যাসার্ধ তো প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধের সমান, সো প্রতিবিম্ব বৃত্ত হচ্ছে এইটা। ঠিক আছে, এ ভাই পুলিশে খবর দেন ওবায়দুল কাদের দেশে ফিরছে, দেখছেন? and he is super excited। আমরা ওবায়দুল কাদেরকে ধরতে সাহায্য করি, এ নিয়ে মজা করলাম। আলফা বিটা বুঝি নাই, আলফা বিটা হচ্ছে বা প্রতিবিম্ব বৃত্তের কেন্দ্র, আলফা বিটা। দেখো দেখো কি বলবো, এইটা তো প্রদত্ত বৃত্তের কেন্দ্র, প্রদত্ত বৃত্তটা কেন্দ্র, এই কেন্দ্র বিন্দুটা আমার আয়না থেকে যতটুকু দূরত্বে আছে, এই কেন্দ্রটা আয়না থেকে যতটুকু দূরত্বে আছে ঠিক একই দূরত্বে পিছনের দিকে থাকবে হচ্ছে আমার প্রতিবিম্ব বৃত্তের কেন্দ্র। এটা যদি এক্স দূরত্বে থাকে তাহলে এটাও হচ্ছে এক্স দূরত্বে আছে। তাহলে বলো তো ভাইয়া, ধরো এইটা হচ্ছে তোমার এইচ কমা কে, আর এইটা ধরো তুমি বের করছো সাপোজ এটা বের করছো এস কমা ভি, আবার বললো না সৌরভ ভাই, ঠিক আছে? আর তাহলে এইটা বের করতে হবে, এটা জানো এটা জানো, এটা বের করতে হবে। তাহলে এটা কি হবে, এটা ধরে নিলাম আমি আলফা বিটা, জানি না ধরে নিলাম আলফা বিটা। হ্যাঁ, তাহলে এখন মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে আমরা সরল রেখায় শিখছিলাম। মধ্যবিন্দু বের করার ফর্মুলা সরল রেখা চ্যাপ্টার থেকে। মধ্যবিন্দু বের করার ফর্মুলা কি, এইটার মধ্যবিন্দু কি হবে, আলফা প্লাস এইচ বাই 2। হ্যাঁ, ভুজ দুইটার যোগফল ভাগ 2 ইকুয়ালস টু হবে এইটা, এটার মধ্যবিন্দু তো এটার কত ভুজ কত এস, ইকুয়ালস টু হচ্ছে এস। আবার দেখো কোটি দুইটার যোগফল বিটা প্লাস কে বাই 2 ইকুয়ালস টু হবে ভি, বিটা প্লাস কে বাই 2 ইকুয়ালস টু হবে ভি, এস ভি। এখান থেকে আলফা আর বিটার ভ্যালু বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো একইভাবে এটা করছি। ঠিক আছে, ওকে, তাহলে কারা কারা বুঝতে পারছি? তাহলে আমরা হোমওয়ার্কটা একটু স্ক্রিনশট তুলে নিই, হোমওয়ার্কের স্ক্রিনশটটা একটু তুলে নিই। ঠিক আছে, তোমাদের প্রতি ক্লাসেই টিপস দিয়ে যাই, কে কে আমার টিপস গুলো ফলো করার চেষ্টা করো, কে কে আসো। আমি জানি অনেকের ভিড়েও কিছু অল্প কিছু স্টুডেন্ট আসো যারা আমাকে ফলো করো, আমার গাইডলাইন্স গুলো পার্সোনাল লাইফে ফলো করো এবং ফলো করার চেষ্টা করো। ইনফ্যাক্ট আমার উপর বিশ্বাস আছে, এরকম কয়েকজন স্টুডেন্ট আসো, খুব বেশি না, হয়তো বা 1% বা 2% স্টুডেন্ট আসো, হ্যাঁ, যারা হচ্ছে আমার ইনস্ট্রাকশনস গুলো ফলো করার চেষ্টা করো। পুরাপুরি হয়তো পারো না, বাট ট্রাই করো। পুরাপুরি একদিনে পারা কারো পক্ষেই পসিবল না, ট্রাই করতে করতেই বাড়ে আর কি। হ্যাঁ, ওকে, অনেকেই আসো আমি জানি, বাট সংখ্যাটা খুবই কম, খুবই কম। হ্যাঁ, 1000 জন স্টুডেন্টের মধ্যে থেকে হার্ডলি হয়তো 20 থেকে 25 জন আমার গাইডলাইন গুলো ফলো করো। হ্যাঁ, গাইডলাইন গুলো ফলো করে তোমরা কেমন উপকার পাচ্ছ আমি জানি না, তবে একটু ওয়েট করো। সবসময় ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট পাওয়া যায় না। হ্যাঁ, ধৈর্যশীল হও, প্যাশেন্স রাখো। হ্যাঁ, সবসময় ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবা। ওকে, আজকে একটা কথা বলে যাই, সেটা হলো ভাইয়া, প্র্যাকটিস হ্যাপিনেস, এটা খুবই ইম্পর্ট্যান্ট। একটু ভালো বড় করে লিখি, আজকে যেটা আমি বলবো, যেহেতু শেষ ক্লাস, তো শেষ ক্লাসের শেষ অ্যাডভাইস, প্র্যাকটিস বানান এস দিয়েও হয় সি দিয়েও হয়। হ্যাঁ, সি মানে হলো নাউন, আর ভার্ব করলে হয় এস, আমার যতদূর মনে আছে, ভুল হইতে পারে, আমাদের সাদমান ভাই ভালো বলতে পারবে। ওকে, প্র্যাকটিস হ্যাপিনেস, এই কথাটা কেন বললাম? যত দিন যাচ্ছে না ভাইয়া, আমরা তত অসুখী হয়ে যাচ্ছি।
যত দিন যাচ্ছে আমরা তত অসুখী হয়ে যাচ্ছি। আসলে অসুখী বা আনহ্যাপি থাকার জন্য বাইরের এনভায়রনমেন্ট যতটা ম্যাটার করে তার চেয়ে বেশি তার চেয়ে অনেক অনেক বেশি ম্যাটার করে তুমি নিজে। আউটসাইড যা কিছু আছে, এক্সটার্নাল যা কিছু আছে, এগুলো যতটা না ম্যাটার করে তার চেয়ে বেশি ম্যাটার করে হচ্ছে মানুষটা নিজে। এটা সবসময় মনে রাখবা। তুমি তোমার চারপাশকে সবসময় কন্ট্রোলে রাখতে পারবা না, কখনোই পারবা না। কিন্তু তুমি তোমার নিজেকে কন্ট্রোলে রাখতে পারো। এতটুকুই হচ্ছে বিষয়। এই জিনিসটাই আমরা বুঝি না। আমরা সবসময় চারপাশকে কন্ট্রোলে রাখতে চাই। চারপাশকে কখনোই তুমি কন্ট্রোলে রাখতে পারবা না। তোমার চারপাশে পরিবেশ কখনোই তোমার কথা অনুসারে সবসময় চলবে না। কিন্তু তোমার কথা অনুসারে সবসময় চলতে পারো একমাত্র তুমি। তুমি তোমার নিজের উপরে যদি কন্ট্রোল প্রতিষ্ঠা করতে পারো এবং নিজের ভিতর থেকে যদি হ্যাপি থাকার চেষ্টা করতে পারো তাহলে অলওয়েজ তুমি হ্যাপি থাকবা। একটা গল্প বলি তোমাদের। গল্পটা হচ্ছে একজন লোক একটা হীরার একটা আংটি নিয়ে অন্ধকার রাস্তা দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। যাইতে যাইতে একসময় তার আংটিটা হঠাৎ করে হাত থেকে পড়ে যায়। হাত থেকে যখন পড়ে যায় তখন ওই লোকটা আংটিটা তো খুঁজবে, অনেক দামি একটা আংটি, অনেক এক্সপেন্সিভ একটা আংটি। কিন্তু সে দেখলো এই অন্ধকারের মধ্যে খুঁজতে গেলে আংটিটা খুঁজে পাওয়া আসলে খুব কষ্ট। অন্ধকারে যেকোনো কিছুই খুঁজে পাওয়া টাফ হয়ে যায়। তো সে করছে কি, সামনে একটা ল্যাম্পপোস্ট ছিল, সেখানে আলো জ্বলতেছিল। সে ভাবলো আমি যদি আলোতে যেয়ে খোঁজা শুরু করি তাহলে আলোতে খুঁজে পাওয়া সহজ হবে। সেই ল্যাম্পপোস্টের নিচে যেয়ে আলোর মধ্যে আংটিটা খোঁজা শুরু করলো। অনেকক্ষণ খুঁজতেছে খুঁজতেছে পাচ্ছে না। তার এরকম খোঁজাখুঁজি দেখে আশেপাশের কিছু মানুষ উৎসাহী হয়ে তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি খুঁজতেছেন? বলছে, ভাই আমার একটা হীরার আংটি হাত থেকে পড়ে গেছে, দ্যাটস আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। তা আংটিটা কোথায় পড়ছে? ওই যে জঙ্গলের মধ্যে পড়ছে অন্ধকারে। তাহলে ভাই আপনি ওই জঙ্গলে না খুঁজে এখানে কেন খুঁজতেছেন? ভাই জঙ্গলে তো অন্ধকার, এই কারণে আসলে ওইখানে খুঁজে পাইতে কষ্ট হবে, দ্যাটস আমি আলোতে খুঁজতেছি। এটা একটা রূপক গল্প আসলে। এটার অর্থটা হচ্ছে এই আংটিটাকে তুমি চিন্তা করো হ্যাপিনেস। হ্যাপিনেস আসলে খুঁজতে হয় হ্যাপিনেস যেখানে আছে সেখানে। হ্যাপিনেস কোথায় আছে? হ্যাপিনেস থাকে নিজের মধ্যে, ইনার পিস। মানসিক শান্তি, ভিতরের শান্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যখনই যেখানেই থাকো, যেভাবেই থাকো, খুশি থাকার চেষ্টা করো। ঠিক আছে? খুশি থাকার চেষ্টা করো, যেখানেই থাকো, যেভাবেই থাকো। অলওয়েজ স্টে হ্যাপি। ঠিক আছে? প্র্যাকটিস হ্যাপিনেস। অনেক খারাপ ঘটনা ঘটবে, টাফ সিচুয়েশন যাবে। কিন্তু এই জিনিসগুলো হাসি মুখে তোমার ফেস করতে হবে এবং ওভারকাম করতে হবে। এটা নিয়ে তুমি ডিপ্রেসড হয়ে যাবা, এ জীবন রাখবো না, এরকমটা এটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ না, কোনো শক্ত মানুষের কাজ না। এটা খুব দুর্বল মানুষদের কাজ। ঠিক আছে? তো যেকোনো মুহূর্তে যেকোনো সিচুয়েশনে তোমাকে হয়তো টাফ কোনো সিচুয়েশন ফেস করতে হবে। তো এগুলো আসলে স্মাইলিংলি ডিল করো। ওকে? তাহলে প্র্যাকটিস হ্যাপিনেস। আরেকটা গতদিন বলছিলাম মনে হয় যে মানুষকে হেল্প করতে। একটা টিপস দিছিলাম না, হেল্প আদার্স। কেন হেল্প করতে বলছিলাম? তুমি যখন মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করবা অবশ্যই রিটার্নের চিন্তা না করে। আমি তাকে হেল্প করছি দ্যাটস ওয়াই সেও আমাকে একদিন হেল্প করবে, এমনটা কখনোই চিন্তা করবা না, তাহলে আরো হতাশার কারণ হবে সেটা। তো তুমি যদি মানুষকে নিঃস্বার্থভাবে হেল্প করো, এটা আসলে না মানুষের ইনার পিসটা বাড়াইতে সাহায্য করে, হ্যাপিনেস বাড়াইতে সাহায্য করে। তো এই নিজের জন্য হইলেও তুমি মানুষকে হেল্প করো। ঠিক আছে? তো কে হেল্প করবা মানুষকে বা করার চেষ্টা করতেছো গতদিনের পর থেকে, এটা একটু জানতে চাই। এই যে ডিএমসি ড্রিমার, হ্যাঁ ভাইয়া, সুখের সমীকরণ বইতে পাইছি। আসলে অনেক কিছুই থাকে যেগুলা হয়তো ভিতরে ভিতরে ফিল করা যায়, বাট একটা বইয়ের মধ্যে বা কোনো জায়গা থেকে শুনলে বা পড়লে বোঝা যায় যে না, আমি যেটা ছিলাম এটা হয়তো এখানে লেখা। হ্যাঁ, ওকে। তাহলে এখন তোমাদের একটা কথা বলি। আজকে এই যে বৃত্তর 7 নম্বর লেকচার শুরু হলো, 26টা টাইপ আমি পড়ায় ফেলছি। 26টা টাইপ আমি পড়ায় ফেলছি। দেখো সবগুলা টাইপ পড়ায় ফেলছি। এখন আমি আজকে বা আজকালের মধ্যে যেটা করব যে এই 7টা ক্লাসের সবগুলা পিডিএফ মার্চ করে আমি তোমাদের ড্রাইভে আপলোড করব। আমার ড্রাইভে আপলোড করে তোমাদের এইচএসসি 26 যে গ্রুপটা আছে কোয়ার্টার 2 এর, ওইখানে আমি লিঙ্কটা দিয়ে দিব। ওইখানে আমি লিঙ্কটা দিয়ে দিব। এখন তোমাদের কাজ হচ্ছে, মানুষকে হেল্প করতে বলছি, যে তোমার এই পিডিএফটা তোমার ক্লাসের যারা বন্ধু আছে বন্ধুদেরকে দিবা। দিয়ে বলবা, অবশ্যই সবাইকে বলতেছি না দিতে, তুমি আগে দেখো যে এই পিডিএফটা তোমার জন্য হেল্পফুল ছিল কিনা, ইফেক্টিভ ছিল কিনা। তুমি যদি বিশ্বাস করো যে না, এই পিডিএফটা তোমাকে অনেক হেল্প করছে, এখানে যে ম্যাথ গুলো আছে, যে কন্টেন্ট গুলো আছে, এটা তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য যথেষ্ট ইফেক্টিভ একটা, মানে ইফেক্টিভ লেখাপড়া আছে, কন্টেন্ট আছে। তুমি যদি বিলিভ করো যে এটা ভালো ভালো কিছু, তাহলে তুমি তোমার ফ্রেন্ডদেরকে
এইটা তুমি শেয়ার করে দিবা, অ্যানোটেড পিডিএফটা শেয়ার করে দিবা তোমার ফ্রেন্ডদের মাঝে। হ্যাঁ, দিয়ে বলবা জাস্ট দেখো এটা এখানে যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ তুমি যদি করতে পারো, বুঝে বুঝে করতে পারো, তাহলে তোমার একদম অ্যাডমিশন সহ বৃত্ত চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তুমি দিলা 5টা ফ্রেন্ডকে। এখন একজন ফ্রেন্ড হয়তো তোমার কথায় বায়াসড হয়ে এই সবগুলা ম্যাথ করলো এবং ওর অবশ্যই খারাপ হওয়ার তো কোনো কারণই নেই। হ্যাঁ, সবগুলা ম্যাথ করলে সে বুঝতে পারবে যে ভিতর থেকে একটা কনফিডেন্স ফিল করবে। হ্যাঁ, কনফিডেন্ট লাগবে নিজেকে। তো তখন দেখবা যে সে যখন ভালো করবে, সে তখন তোমাকেও কিন্তু এটা একটা ক্রেডিট দিবে বা মন থেকে একটা দোয়া চলে আসবে তোমার প্রতি। ঠিক আছে? সো কে কে পিডিএফটা শেয়ার করবা বন্ধুদের মাঝে? সেতু ইসলাম Q2 এর গ্রুপে তুমি হচ্ছে জয়েন রিকোয়েস্ট দিবা, ওখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিলে তুমি অ্যাড করে নিবে। আর কোনো প্রবলেম হলে 16780 তে ফোন দিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে। হেল্প আদার্স এটা কোনো থিওরিটিক্যাল কথা না ভাই, এটা একটা প্র্যাকটিক্যাল বিষয়, এটা হচ্ছে চর্চার বিষয়। হ্যাঁ, ডেইলি লাইফে প্র্যাকটিস করবা, চেষ্টা করবা প্রত্যেক দিন অন্তত একটা মানুষকে কিছু না কোনো ভাবে হেল্প করার, প্রত্যেকটা দিন অ্যাটলিস্ট একটা মানুষকে কোনো না কোনো ওয়েতে হেল্প করার। হ্যাঁ, ওকে। তাহলে দেখো ভাই 26টা টাইপ ছিল। আমরা শুরুর দিনে প্রথম দিন শুধু একটা টাইপই পড়ছিলাম, মনে আছে তোমাদের? প্রথম দিন আমরা একটা টাইপ পড়ছিলাম, এই একটা টাইপ আমি প্রথম দিন পড়ছিলাম, পড়াইছিলাম আর কি। এর পরের দিনে আমি টাইপ 2 আর টাইপ 3 পড়াইছিলাম। এরপরে টাইপ 4, টাইপ 5, টাইপ 6 পড়ছিলাম সম্ভবত, যতদূর আমার মনে পড়ে। ওকে, এবার আস্তে আস্তে আমরা সবগুলা টাইপ পড়ছি, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। হ্যাঁ, তারপরে হচ্ছে আজকে এই কয়টা, 21, 22, 23, 24, 25, 26। 26টা টাইপ আমাদের পড়া শেষ হয়ে গেছে। এই 26টা টাইপ তোমরা হচ্ছে আয়ত্ত করো। অনেকে কলেজে পরীক্ষা আছে, পরীক্ষা চলতেছে হয়তো, তো পরীক্ষাটা শেষ করে দেন দিচ্ছে, তুমি একটা টু ডু লিস্ট আমি লিখে রাখো যে তোমার সার্কেলে 26টা টাইপ আয়ত্ত করতে হবে। হ্যাঁ, তারপরে তোমরা নিজের মতো করে সময় বের করে তোমরা হচ্ছে কাজটা করে ফেলো। ঠিক আছে? এরপরে আমার ক্লাস নোটটা তৈরি হয়ে গেলে তারপরে তুমি বই ধরো, যে কোনো একজন রাইটারের বই ধরো এবং এক সিরিয়ালে সবগুলা ম্যাথ করো। দেখবা যে তুমি আর আটকাবা না, কোনো ম্যাথে আটকাবা না, এটা আমার গ্যারান্টি। তারপরে যদি তুমি আটকাও তাহলে তুমি ওই যে গ্রুপে আসো, হ্যাঁ, HSC 26 গ্রুপে পোস্ট করো, পোস্ট করে আমাকে, ফারিয়া আপুকে, ইরফান ভাইয়াকে ট্যাগ করে দিও। আমি ভাইয়া সবসময় আসলে পোস্ট দেখার সময় পাই না বা ইনবক্স চেক করার সময় পাই না। হ্যাঁ, আমার তো আসলে ব্যস্ততা আছে, এই যে তোমাদের সাথে এখন ক্লাস নিলাম, এখনই আবার হচ্ছে HSC 24 ব্যাচের অ্যাডমিশনের ক্লাস আছে। তো বুঝতেই পারতেছো একটা খুবই প্যাকড স্কেডিউল থাকে আমার। হ্যাঁ, আমার তো পার্সোনাল লাইফ আছে একটা। তো সবসময় আমি চেক করতে পারি না, বাট এখানে ফারিয়া আপু আছে, ইরফান ভাই আছে, ওরা হেল্প করার চেষ্টা করবে। হ্যাঁ, ওরা রিপ্লাই দিবে। ওকে, আর আমি টাইম ম্যানেজ করতে পারলে আমিও মাঝে মাঝে একটা দিই, রিপ্লাই দিই। ঠিক আছে? তাহলে ভাই আজকের ক্লাস কেমন বুঝছো, ওভারঅল বৃত্তের ক্লাস কেমন ছিল? হ্যাঁ, এটা একটু জানাই দিও, শিখো শিখবো জিতবো গ্রুপে এবং আদার্স অন্যান্য প্ল্যাটফর্মেও যদি তুমি থাকো, হ্যাঁ, তাহলে একটু তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারো তুমি চাইলে। ও, এটার হোমওয়ার্ক কি ছবি নিছিলা? প্রতিবিম্বের হোমওয়ার্কের ছবি না নেওয়া হয়ে থাকলে একটু স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, ওকে। এই প্রতিবিম্বরও কিন্তু শর্টকাট আছে। হ্যাঁ, প্রতিবিম্ব ডিটেইলে গেলাম না, এটা অ্যাকচুয়ালি সরল রেখাতে পড়ানো হয়, বৃত্তেও পড়ানো যায়, অসুবিধা হয় না। হ্যাঁ, তো হচ্ছে প্রতিবিম্বরও শর্টকাট আছে, কারো লাগলে আমাকে জানাইতে পারো। ঠিক আছে? আমরা সবাই হ্যাপি থাকবো, অলওয়েজ হ্যাপি হ্যাপি হ্যাপি। টাইপ 6। ওকে, all birds find shelter during a rain, but eagle avoids rain by flying above the clouds. হ্যাঁ, এটা কি বলছে যে যখন ঝড় হয় বা বৃষ্টি হয়, হ্যাঁ, পানি থেকে বাঁচার জন্য, ঝড় থেকে বাঁচার জন্য প্রত্যেকটা পাখি কি করে, একটা শেল্টার খুঁজে। হ্যাঁ, একটা উঁচু দেওয়ালের নিচে বা গাছের, হ্যাঁ, আড়ালে একটা শেল্টার খুঁজে, যাতে ঝড়-ঝাপটা থেকে সে রেহাই পাইতে পারে। বাট ঈগল কি করে? ঈগল হচ্ছে মেঘের উপর দিয়ে ভেসে বেড়ায় এবং এইভাবেই সে বৃষ্টিকে এড়ায়। হ্যাঁ, সো আসলে প্রবলেম সবার জন্যই কমন। প্রত্যেকটা পাখির জন্যই কিন্তু ঝড় একটা সমস্যা।
কিন্তু একেকটা পাখি একেক ওয়েতে এই সমস্যাটাকে ওভারকাম করে। হ্যাঁ? অন্যান্য প্রাণী শেল্টার খুঁজে, আর ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বেড়ায়। So problems are common. Problems are common to all, but attitude makes the difference. Problems are common, but attitude differs. Attitude differs person to person, and attitude makes the difference. So attitude matter করে। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। তোমার জন্য শুভকামনা।